হ্যালো, আসসালামু আলাইকুম। কলমটা কোথায়? পেনটা? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রিটেনের ক্লাসটা নিব আপনাদের। আশা করি প্রথম যে টপিক মুক্তিযুদ্ধ, এই ক্লাসটাই আমি আপনাদেরকে নেব। এই মুক্তিযুদ্ধের ক্লাস কিভাবে সর্বোচ্চ মার্কসটা অর্জন করা যায় বাংলাদেশ বিষয়াবলিতে, এটা একটা প্রমাণ সহ আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে, তো শুরু করছি আজকে রিটেনের ফার্স্ট ক্লাস। কেউ বুঝতে না পারলে আমার সাথে একটু কোঅপারেট করবেন। রেকর্ড মোস্ট প্রবাবলি থাকবে না। তো এখন কাজটা করে নেন আপনারা, খুব কাজে দিবে ইনশাল্লাহ। ওকে, তো শুরু করছি। ওকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওকে, লিখেন। ফার্স্টে আমি 10 মিনিটস খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। লিখেন, হাউ টু গেট মোর দেন 140 প্লাস মার্কস। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিভাবে 140 প্লাস অর্জন করতে হয়? আমার কাছে মোবাইলে ডেমো আছে মার্কশিটের। বাংলাদেশ অ্যাফেয়ার্সে 148 পেয়েছে, গণিতে মাত্র 13। এডমিন ক্যাডার। বাংলাদেশ অ্যাফেয়ার্সে 143, গণিতে মাত্র 17। পুলিশ ক্যাডার। আই হ্যাভ সো মেনি এক্সাম্পল, থাউজেন্ড এক্সাম্পলস। আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো এই সাবজেক্টেও সম্ভব কিভাবে 140 প্লাস আপনি পেতে পারেন। লিখেন ফার্স্টে। আমি লিখছি, তারপরে আমি সরাসরি চলে যাব বর্ণনায়। লিখবেন, কিছু বুঝতে না পারলে আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন। কঠিন শব্দসমূহের প্রয়োগ। লিখেন, আমি তারপর সরাসরি চলে যাব মূল ক্লাসে এবং আপনাকে বুঝাবো কিভাবে 140 প্লাস অর্জন করতে হয়। জাস্ট লিখেন, আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিলাম। স্যার, কালো কালি ইউজ করলে ভালো হয়। সাদাতে বেশি দেখা যাবার কথা, এই কালারের সাথে কন্ট্রাস্ট হয়ে যাচ্ছে না হলে। আমি একবার বলছি, লিখেন। 1 নম্বর ডেটা, 2 চার্ট, পাই চার্ট, গ্রাফ, টেবিল, 3 মানচিত্র, 4 ইংলিশ কোটেশন,
5 সোর্সেস বা উৎস, 6 সংবিধানের আলোকে, 7 নীল কালির সর্বোচ্চ ব্যবহার, 8 ভূমিকাতেই বাজিমাত এবং 9 কঠিন শব্দসমূহের প্রয়োগ। কঠিন শব্দসমূহের প্রয়োগ লেখা শেষ হলে আমাকে বলবেন, আমি মূল আলোচনায় চলে যাব। ফার্স্ট 10 মিনিটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রথম 10 মিনিট যে কথা বলবো, আগামী 6 মাস যত ক্লাস নিব সর্বকালের সর্ব ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হবে ফার্স্ট 10 মিনিটস। সো হাইলি কনসেন্ট্রেশন দিয়ে আমার জাস্ট বোর্ডের দিকে তাকিয়ে থাকেন, তাহলেই হবে। লিখেছেন? ওকে, শেষ, লেখা শেষ। ডেটা, চার্ট, পাই চার্ট, গ্রাফ, টেবিল, মানচিত্র, ইংলিশ কোটেশন, সোর্সেস, সংবিধানের আলোকে, নীল কালির সর্বোচ্চ ব্যবহার, ভূমিকাতেই বাজিমাত, কঠিন শব্দসমূহের প্রয়োগ। 9টা পয়েন্ট লিখেছেন? ডান। ওকে, জাস্ট মনে রাখবেন। ওকে, স্টার্ট। খুব ইম্পর্টেন্ট, আবার বলছি, এই 10 মিনিট যে কথা বলবো আগামী 6 মাসে যতগুলা বাক্য ইউজ করব সর্বকালের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলো এই ফার্স্ট 10 মিনিটস আমি আপনাকে বলবো, প্রমাণ করে দিব যে কিভাবে সম্ভব 140 মার্ক উঠানো। ওকে, প্রথমে পরীক্ষার হলে খাতা পাবার পর অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট নো আননোন কোয়েশ্চেন উড বি সেট ইন ইউর আনসার স্ক্রিপ্ট। আপনাকে মনে রাখতে হবে যে সব কোশ্চেনই আমার কমন, পারি আর না পারি এই 9টা জিনিসের আলোকে আমাকে সুন্দর করে গুছিয়ে একদম টিচারের মুখের সামনে দিয়ে তুলে ধরতে হবে এবং স্যারকে বুঝিয়ে দিতে হবে 9টা জিনিসের মাধ্যমে। এই 9টা জিনিস এত পরিমাণে লিখতে হবে আপনাকে, 9টা পয়েন্টস, এবং স্যারকে বুঝিয়ে দিতে হবে, স্যার আপনি হুশ করে খাতা কাটেন, এই বছর আমি ফরেন এডমিন পুলিশে ফার্স্ট হতে যাচ্ছি, আপনি খুব সাবধান, হুশ করে খাতা কাটবেন স্যার। এই মেসেজটা আপনি স্যারকে দিবেন এই 9টা পয়েন্টের মাধ্যমে। কিভাবে দেখেন, আপনাকে প্রচুর ডেটা দিতে হবে, এটা মাথায় ফিক্স করে ফেলেন। দ্য মোর ইউ অ্যাপ্লাই ডেটা অন ইউর আনসার স্ক্রিপ্ট, দ্য মোর ইউ গেট হাইস্ট মার্কস। এটা মাথায় ফিক্স করে ফেলেন। প্রচুর পরিমাণে আপনাকে ডেটা, চার্ট, পাই চার্ট, গ্রাফ, টেবিল আপনাকে খাতে দিতে হবে। কোয়েশ্চেন কিন্তু কমন আসবে না, আবারও বলছি 40% 50% কোয়েশ্চেন আপনার ধরা ছোঁয়ার বাইরে থাকবে। তাও আপনি যদি ইন্টেলিজেন্ট হন, বুদ্ধিদীপ্ত আপনি একজন ক্যান্ডিডেট হন, আপনি চাইলে পারবেন, চাইলে ডেটা সুন্দর করে ঢেলে দিয়ে আসতে পারবেন। ডেমো দেখেন, ধরেন পরীক্ষা আসলো যে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল, আপনি খুঁজে পাচ্ছেন না কি লিখবো, সবই তো উন্নয়ন, কোথায় খুঁজে পাবো? কেউ গদবাধা লিখবে বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, পায়রা হচ্ছে, আমাদের পদ্মা সেতু হচ্ছে। যেই মানুষটা গদবাধা লিখবে, স্যারের চোখটাকে, মানে স্যারের চোখে ভিজুয়ালাইজ হবে না যে আপনি প্রচুর পরিমাণে ডেটা জানেন, এটা ভিজুয়ালাইজ হবে না। চট করে এঁকে ফেলতে পারেন এরকম একটা গ্রাফ, টেবিল, যে শিল্পে 1972 সালে বাংলাদেশের অবদান ছিল 6%, বর্তমানে 2023-এ এটা বেড়ে দাঁড়িয়েছে 37%। এই যে চট করে একটা টেবিল এঁকে ফেললেন, এটাই আপনার খাতার মান মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। চাইলে আপনি মাঝখানে আরো দিতে পারেন যে 1980 সালে এটা তখন বেড়ে দাঁড়ায় 10% কি 12%। এই যে উন্নয়নটা হচ্ছে, এটাই উন্নয়নের রোল মডেল। যে কোনো কথা হোক না কেন আপনাকে মাথায় ফিক্স করতে হবে, যে কোশ্চেন আসুক না কেন আমাকে ডেটা, চার্ট, পাই চার্ট, গ্রাফ, টেবিলের দিকে কনভার্ট করতে হবে। ধরেন 52 ভাষা আন্দোলনের গুরুত্ব আমরা সবাই জানি কম বেশি। বাংলা হচ্ছে 3.27%, পাঞ্জাবি 28.55%, বেলুচিস্তান, পশতু, সিন্ধি, ইংরেজি, অন্যান্য 11.78%। এছাড়াও আরেকটা ভাষা আছে 11.78%। এই ভাষাগুলো সবাই গদবাধা লিখবে। আপনি হয় টেবিল বা পাই চার্টে লিখবেন, চট করে রেখে ফেলবেন চার্ট। বাংলা ভাষা 56.40%, পাঞ্জাবি 28.55%, বেলুচিস্তান, অন্যান্য এগুলো হচ্ছে 11.78%, উর্দু 3.27%। এই যে গদবাধার চার্টটা এঁকে ফেলবেন, এটি আপনার খাতার মান মর্যাদা বৃদ্ধি করবে। প্রয়োজনে চার্ট একদম এক পেজ ধরে এঁকে ফেলবেন, স্যারকে বুঝাই দিবেন, স্যার আমি চার্ট জানি। আপনি যখন গদবাধা লিখবেন, বাংলা 3.27, পাঞ্জাবি 28.55, এভাবে লিখে যাবেন, স্যারের চোখে এটা ভিজুয়ালাইজ হবে না, আপনি প্রুফ করতে পারবেন না আপনি যে অনেক জানেন। এই চার্ট দেওয়ার জন্য 10-এ আপনি 5-এর জায়গায় 7 পেয়ে গেলেন,
আর আরেকটা মানুষ অনেক বেশি জানে আপনার চেয়ে, চার্ট না দেওয়ার জন্য সে 10-এর 7 না পেয়ে 6 পেয়ে গেল। আপনি কম জানার কারণেও যদি একটু কমও জেনে থাকেন, কোশ্চেনটা পরিপূর্ণ কমন পড়ে নাই, তবুও সেখানে আপনি 5 পাওয়ার জায়গায় 7 পেয়ে যাবেন, অনলি বাই বিকজ অফ মেকিং দিস চার্ট, দিস পাই চার্ট। সো এই জিনিসগুলো সর্বোচ্চ পরিমাণে অ্যাপ্লাই করতে হবে। আমি যখন খাতা কাটি আমার বিভিন্ন স্টুডেন্টের, আমি তো লাস্ট 5 বছর ধরে ক্লাস নিচ্ছি, বিভিন্ন জায়গায় খাতা নিতে দেখেছি এত পরিমাণে খাতাটাকে এত সুন্দরভাবে, এতটা ফ্রুটফুল ওয়েতে, এতটা স্পন্টেনিয়াসলি খাতাটাকে এত সুন্দর করে ফুটায় তোলে, আমি বুঝতেছি ছেলেটা একটু চাপাবাজি করছে বা অতটা মানে পারফেকশন ওয়েতে লিখতে পারতেছে না, বাট উপস্থাপন এতটা সুন্দর ছিল তাকে 135 না দিয়ে পারলাম না। আমি খুব টাইট করে খাতা কাটি, খুব টাইট, তবু 135 পেয়ে গেল, জাস্ট এই জিনিসগুলো সর্বোচ্চ পরিমাণ অ্যাপ্লাই করার কারণে। একবার আসছে মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা কি, সবাই লিখবে, ঠিক আছে, কাকন বিবি, সেতারা বেগম, তারামন বিবি। আপনি এখানেও চার্ট করতে পারবেন, চট করে লিখে ফেলবেন একটা বক্স বক্স বক্স, লিখে ফেলবেন কি, সেতারা বেগম, সেতারা বেগম, তারামন বিবি, তারামন বিবি, কাকন বিবি বা মুক্তি বেটি। এখানে জাস্ট চার্ট করে দিয়ে দিবেন কি, তারামন বিবি কত নাম্বার, 11 নম্বর সেক্টরে, উনি কয় নাম্বার, 2 নম্বর সেক্টরে, উনি কয় নাম্বার, 5 নম্বর সেক্টরে। একটা চার্ট করে এঁকে এরপরে লেখা শুরু করবেন। মানে বেসিক জিনিসটাকে, বেসিক ইনস্টিংটাকে বা মূল থিওরিটা, যে পয়েন্টটা, ছোট্ট একটা চার্ট করে নিয়ে আসেন, এটা একটা চার্ট। তারপরে আপনি হেডলাইন দেন তারামন বিবি, এবার লেখা শুরু করেন মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা কি, হাফ পেজ লিখেন, এরপরে হেডলাইন দেন সেতারা বেগম, তাকে নিয়ে কিছু লিখেন। এই যে আপনি চার্ট বা বক্স, একটা বল আঁকলেন, আরেকজন আঁকলেন না, এই ডিফারেন্সে আপনি আকাশচুম্বী চলে গেলেন, বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। এই জিনিসগুলোর সাথে খুব বেশি আপনাকে অ্যাকাস্টমড হতে হবে, হ্যাবিচুয়েটেড হতে হবে। ট্রাস্ট মি, আই এম টেলিং ইউ দ্য ইউনিভার্সাল ট্রুথ। এই জিনিসটা আপনাকে জানতেই হবে, শিওর থাকেন। আবার বলছি, কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম কমন আসবে না, ইনস্ট্যান্ট বুদ্ধিদীপ্ত পরিচয় সর্বোচ্চ কোরিলেশন করে আপনাকে এগুলো লিখতে হবে। ওকে, এবার আসি মানচিত্র, 3 নম্বর পয়েন্ট। এই যে মানচিত্র, ওয়ালাইকুম আসসালাম, এই যে মানচিত্র, এই মানচিত্রটা আপনাকে, মানে আপনি শিওর থাকেন একটা বা দুইটা কোশ্চেনে মানচিত্র আসবে, আসবে বলে অসম্মান করা হয়, আসবেই, রসই যোগ কর, আসবেই, যেটাই আসুক। এটা ওই প্লাস্টিনের সালকানের সোপান সমূহ আসতো, বাংলাদেশের এবার যেমন বন্যা হতে পারে, মুখা গেল সম্প্রতি, ওই চট করে রেখে ফেলবেন, যাই আঁকেন একটা আঁকলেই হইলো, কেউ আঁকবেন আর কেউ আঁকবে না, এটার মধ্যে কি হবে রাজা, কি হবে প্রজা। একে বলবেন যে এখানে একটু বন্যা বেশি হয়, এখানে বেশি হয়, এইসব জায়গায় বেশি হয়, জাস্ট একটু মেনশন করে দিবেন। অর্থাৎ কেউ মানচিত্র দেবে, কেউ দিবে না, এটাই দেখবেন রাত দিন তফাৎ হয়ে যাবে। যদি একটু কমও জানেন ইনফরমেশন, মানচিত্র দেওয়ার কারণে 10-এ 5-এর জায়গায় 7 পেয়ে গেলেন, আর যিনি একটু ভালো জানেন কিন্তু মানচিত্র দিলেন না, উনি 10-এ 7 বা 8 পাওয়ার জায়গায় 10-এ 5 পেয়ে গেলেন। এই তো মার্কসের ডিফারেন্সটা হয়ে গেল। ওকে, সো মেক শিওর যে আপনাকে একটা মানচিত্র পরীক্ষা আঁকতে হবে, আঁকতে না আঁকতেই হবে, একটা অন্তত একটা কোশ্চেন আপনি পাবেন মানচিত্র আঁকার মতো। নেক্সট 4 নাম্বার, ইংলিশ কোটেশন। আপনি শিওর থাকেন এই মানুষটা, যে মহা মানুষটা ইংলিশ কোটেশন দিয়ে শুরু করবে, তার খাতা অনন্য উচ্চতায়, অনন্য সম্মানে সম্মানিত থাকবে। আপনি এটা মাথায় ফিক্স করে ফেলেন। আপনার কাজ একটাই, যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেক চ্যাপ্টারে যে হেডলাইন, আবারও বলছি, পিএসসির যে সম্মানিত স্যাররা যারা কোশ্চেন করবেন, চ্যাপ্টারের যে নাম মুক্তিযুদ্ধ নিয়ে, ওই চ্যাপ্টার রিলেটেড সারা কোশ্চেন করেন, ওই রিলেটেড আপনি একটা ইংলিশ কোটেশন সর্ট আউট করে রাখেন, ওইটা মুখস্থ করে ওটাই পরীক্ষা দিবেন। আবার বলছি, মাথায় ফিক্স করে যাবেন, মাথায় উত্তর আগে ফিক্স করে পরীক্ষার হলে যাবেন, ওয়ান কাইন্ড অফ নকল। আমি জানি কি আসবে, আজকে আমি এমন একটা কোশ্চেন লিখাবো, এটা আসবেই, আসবেই। আমি লাইভে কথা বলছি, যদি না আসে, আমি আপনার যারা পরীক্ষা দিবেন সবাইকে, সবাইকে এক বেলার জন্য 5 স্টারে খাওয়াবো, এমন একটা কোশ্চেন দেখাবো, ডেমো। সরাসরি কোশ্চেনটা আসবে না, বাট ওই কোশ্চেনটাই আসবে। যদি না আসে, যারা লাইভ দেখছেন প্রত্যেককে আমি এক বেলা করে 5 স্টারে শেরাটনে খাওয়াবো, প্রমাণ সহ দেখাবো একটু পরে, আসবেই, আসবে না। কিভাবে বলছি, ইংলিশ কোটেশন। সো ইংলিশ কোটেশন আপনি ফিক্স করে ফেলবেন। ফর এক্সাম্পল, নারীর ক্ষমতায়ন নিয়ে যাই আসুক না কেন, কমন একটা ফিক্স করে ফেলেন যে উইমেন্স পার্টিসিপেশন ইন ওয়ার্কপ্লেস, লিডারশিপ রোল ইন দ্য পলিটিক্যাল এন্ড সোশ্যাল অ্যারেনাস এন্ড অ্যাক্সেস টু ক্রেডিট ক্যান বি রিগার্ডেড অ্যাজ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। কিছু না কিছু নারী নিয়ে আসবে। ধরেন কি আসতে পারে, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ মানেই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের আরেক নাম বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আমরা লালন করি। বঙ্গবন্ধু নিয়ে একটা ইংলিশ কোটেশন মুখস্থ করে রাখবেন যে বঙ্গবন্ধু is considered to be the driving force behind the independence of Bangladesh and the landslide victory of 1970 and also the 6-point demand as well. চট করে লিখে ফেলবেন। বা পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্য
কমন একটা ডেফিনিশন মুখস্থ করে পরীক্ষা লিখে ফেলবেন। কোশ্চেন কিন্তু কমন না, আনসার শুড বি কমন, আনসার মাস্ট বি কমন। আপনি লিখবেন দেয়ার হ্যাজ বিন সাম ডিসপারিটি ইন দ্য ফিল্ড অফ ইকোনমিক ডেভেলপমেন্ট বিটুইন দ্য টু প্রভিন্সেস। ওকে, চট করে কিছু ইংলিশ কোটেশন মুখস্থ করে যাবেন, এটা আপনার খাতার মান মর্যাদা বৃদ্ধি করবে। এই যে এই বছর নির্বাচনের বছর, নির্বাচন মানেই রাজনৈতিক দল, রাজনৈতিক দল মানেই গণতন্ত্র, সো গণতন্ত্র রিলেটেড, রাজনৈতিক দল রিলেটেড একটা আপনি কোশ্চেন পাবেন, শিওর থাকেন। তখন একটা কমন কোশ্চেন মুখস্থ করে যাবেন, একটা কমন ডেফিনিশন মুখস্থ করে যাবেন। সিএফ স্ট্রং এর মতে ডেমোক্রেসি ইমপ্লাইজ দ্যাট গভর্নমেন্ট হুইচ রেস্ট অন অ্যাক্টিভ কনসেন্ট অফ দি গভর্নড। এই লাইনটা দিয়ে শুরু করেন, এরপরে যাই আসুক গণতন্ত্র কি করে, জনগণের জন্য কাজ করে, জনগণের জন্য নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত, জনমতের প্রতিফলন ঘটে। এই যে গণতন্ত্র 4টা লাইন বললাম, এই 4টাকে চট করে বক্স করে ফেলবেন। জনগণের জন্য কাজ করে, জনগণের দ্বারা, জনগণের জন্য নির্বাচন, জনমতের প্রতিফলন ঘটে। এই যে লেখাটাই বলবেন, খালি মাথায় ওত পেতে থাকবেন। আমি গদবাধা 1 2 3 4 না বলে আমি চট করে এটাকে চার্টে নিয়ে আসবো, দেখি তো পাই চার্টে নিয়ে আসবো। এটা ইনস্ট্যান্ট বুদ্ধিদীপ্ত পরিচয় আপনাকে পরীক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আবার বলছি, ইনস্ট্যান্ট বুদ্ধিদীপ্ত। আমি তো অনেক সময় বলি মজা করে, মজা করে না, শ্রদ্ধা রেখেই বলি, সবচেয়ে বেশি বাজারে সব যতগুলো পরীক্ষা হবে 900 মার্কসের, এবং কি আরো 211 মার্কস সহ সবচেয়ে বেশি মেন্টাল অ্যানালাইটিক্যাল টেস্ট হয় এই সাবজেক্টে। কোত্থেকে ইনফরমেশন নিয়ে এসে যে আপনাকে লিখতে হবে, আপনি কল্পনা করতে পারবেন না, ভাবতেও পারবেন না। আপনি, আপনার কল্পনা শক্তি হার মানাবে। আমি যখন খাতা কাটি, স্টুডেন্টরা কোত্থেকে যে ইনফরমেশন নিয়ে এসে লেখে, বাট খুব সুন্দর করে লিখে, গুছায় লিখে, বুদ্ধিদীপ্ত লিখে, প্রচুর ডেটা দেয়, এটা মাথায় তারা ফিক্স করে ফেলেন। নেক্সট, সোর্সেস। বইয়ে গদবাধা সোর্স নেই, কোথাও পাবেন না। আপনি আপনার মতো করে সর্ট আউট করে সোর্স গুলো লিখে আমাদের পরীক্ষা হলে লিখে দিয়ে আসবেন। প্রয়োজনে আমি আপনাকে সবগুলো প্রোভাইড করে দিব। মুক্তিযুদ্ধ নিয়ে যাই আসুক, কমন কিছু সোর্স মুখস্থ করে যাবেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস 47 থেকে 71, রাইসুদ্দিন আহমেদ স্যার বা মাহবুব আলম স্যার, কমন কিছু সোর্স, বাংলাদেশ ডকুমেন্টস, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, কমন কিছু বইয়ের নাম, সোর্সের নাম মুখস্থ করে যাবেন। যে কোশ্চেন আসুক নিচে সেটা নীল কালিতে সোর্স বা উৎসটা লিখবেন। স্যার ভাববে আপনি অনেক জানেন, আপনি একটা পড়ুয়া স্টুডেন্ট। পড়ুয়া নন পড়ুয়ার খাতা একবার পড়লেই কিন্তু দেখা যায়, খাতা দেখলেই বুঝতে পারে কে পড়ুয়া কে নন পড়ুয়া, কে মাতৃভাষা পেয়ে চাপাবাজি করে লিখতেছে, নাকি সে পড়ে আসছে তাই প্রচুর ডেটা চার্ট পাই চার্ট অ্যাপ্লাই করতে পারছে। এই জিনিসটা আপনাকে ফিক্স করতে হবে। নেক্সট, সংবিধানের আলোকে যাই কিছু আসুক না কেন, খালি চিন্তা করবেন পরীক্ষায় কোশ্চেন পাওয়ার পরপর যে কোশ্চেনটা লিখবেন মাথায় ফিক্স করবেন, দেখি তো সংবিধানের কোনো উক্তি দিতে পারি কিনা। নারী নিয়ে যেমন যাই আসুক, কি কততে বলা আছে, 19-এর 3, 27, 28-এর 1 2 3 4, 29-এর 1 2, 65-র 3,
খুব ক্লাসটা ফ্রুটফুল হতো। নেক্সট টাইম ঠিক আছে। হ্যাঁ, এখন আমাকে দেখতে পাচ্ছেন আশা করি। একটু নেট চলে গিয়েছিল মোস্ট প্রবাবলি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, আই হোপ সো, ইফ আই এম নট রং। ওকে, শুরু করব। আছেন আপনারা? কোথায় ছিলাম? লাস্ট কতটুকু পর্যন্ত শুনতে পেয়েছেন? কয় নাম্বার পর্যন্ত একটু বলবেন প্লিজ। ওকে, সংবিধানের আলোকে। সো প্রতিটা কোশ্চেন আপনাকে সংবিধানের আলোকে লিখতে হবে। আইন নিয়ে কোশ্চেন আসছে, কিছু খুঁজে পাচ্ছেন না, চট করে লিখে ফেলবেন। হ্যাঁ, ২৭-এ বলা আছে আইনের দৃষ্টিতে সমতা। এই কথাগুলো চেষ্টা করবেন নীল কালিতে লেখার জন্য। যখন আপনি গদবাঁধা লিখে ফেলবেন, তখন স্যারের চোখে লেখাগুলো মাঝে মাঝে পড়বে না। চেষ্টা করবেন ওগুলা নীল কালিতে মেনশন করার জন্য। এই যে মাত্র গতকাল বাজেট উত্থাপিত হতে যাচ্ছে, হয়ে গেছে। এখানে কি বলা আছে? সংবিধানের ৮৮-তে বলা আছে বাজেট সম্পর্কিত কথা। এই কিছু জানেন না জানেন, বিদ্যুৎ নিয়ে যাই আসুক, শেখ হাসিনা ম্যামের ২০০৮ সালে যে স্লোগান ছিল, শতভাগ বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ, ওই চট করে লিখবেন সংবিধানের ১৬ অনুচ্ছেদে বলা আছে বিদ্যুতের কথা, কুটির শিল্পের কথা, শিল্পায়নের কথা, নগরায়নের কথা। পরিবেশ নিয়ে যাই আসুক, কমন নীল কালিতে লিখবেন যে পরিবেশ সংক্রান্ত সংবিধানের ১৮ অনুচ্ছেদে বলা আছে। কিছু খুঁজে পান বা না পান, প্রিলি থেকে রিকল করবেন যে বেলা হয়েছে ১৯৯২ সালে, পরিবেশ সংক্রান্ত আইন হয়েছে ১৯৯৫ সালে, পরিবেশ সংক্রান্ত নিরাপত্তা হয়েছে ১৯৯৭ সালে, পরিবেশ সংক্রান্ত আদালত হয়েছে ২০০১ সালে। কিছু কমন ডেটা, চার্ট, পাইচার্ট সাল দিয়ে বুঝাই দিবেন, স্যার আমি কিন্তু এই বছর জাতির মধ্যে ফার্স্ট হতে যাচ্ছি, আপনি হুশ করে খাতা কাটবেন। আমি মাতৃভাষা পেয়ে চাপাবাজি করছি না, আমি পড়ে আসছি, পড়ে এসেই ডেলিভারি দিচ্ছি। না হলে প্রতি পেজে কিভাবে লিখতাম? স্যারকে প্রতি পেজে পেজে বুঝাই দিতে হবে, স্যার আপনি আল্লাহর রাস্তায় হুশ করে খাতা কাটবেন, আই এম গোইং টু বি দ্য মেরিট পজিশন অফ ফার্স্ট। বুঝাই দিবেন স্যারকে। ওকে, ক্লিয়ার। নেক্সট বলেছে নীল কালির সর্বোচ্চ ব্যবহার। চেষ্টা করবেন এই কথাগুলো সোর্সটা নীল কালিতে লিখতে, ইংলিশ কোটেশন নীল কালিতে লিখতে, সংবিধান নীল কালিতে লিখতে, আবার মানচিত্র নীল কালিতে লিখতে চান না, কেমন? এটা একটু পেন্সিল ইউজ করেন। এরপর আসছি ভূমিকাতেই বাজিমাত। এই যে বলি ভূমিকাতেই বাজিমাত, হ্যাঁ আমার নাম নূরে আল আমিন। ওকে, থ্যাংক ইউ, ইনশাল্লাহ ক্লাস নিব, আর ক্লাস নিব, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, কি কথা ছিলাম? ভূমিকাতে বাজিমাত। যে কোনো একটা কথা আছে না যে ওয়েল বিগিনিং ইজ হাফ ডান, শুভ সূচনা বিশাল একটা ফ্যাক্ট। আমি যে কাজটা করি, এই কঠিন শব্দসমূহের প্রয়োগ দিয়ে শুরু করি, ইংলিশ কোটেশন দিয়ে শুরু করি, নীল কালি দিয়ে শুরু করি, কিছু তথ্য দিয়ে শুরু করি। যেমন যেমন নারীর ক্ষমতায়ন। আমি ভূমিকা লিখে ঠিক এইভাবে আমার নোটসগুলোর মধ্যে, আধুনিক সমাজ স্বাতন্ত্র্যের পরিসরে বিশ্বব্যাপী রাজনৈতিক ও আর্থসামাজিক সকল ক্ষেত্রে নারীদের অধস্তনতা মূর্ত হয়েছে, যার গুণার্থ তথা সর্বজন বিদিত উইমেন রাইটস আর হিউম্যান রাইটস কথাটি বিশ্বব্যাপী সমাদৃত। দেন জনশুমারি ২০২২-এর মতে বাংলাদেশে মোট জনসংখ্যা এত এত কোটি, যার মধ্যে নারীর সংখ্যা ৭ কোটি, এত লক্ষ, এত হাজার, এত। স্যার বুঝে যাবে, কঠিন শব্দ দিলাম, কিছু তথ্য দিলাম, ইংলিশ কোটেশন দিলাম, দেন আপনি লিখবেন যে একটা ইংলিশ কোটেশন দিবেন, উইমেন্স পার্টিসিপেশন ইন ওয়ার্ক প্লেস, লিডারশিপ রোল ইন দ্য পলিটিক্যাল এন্ড সোশ্যাল এরেনাস এন্ড অ্যাক্সেস টু ক্রেডিট ক্যান বি রিগার্ডেড অ্যাজ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। স্যার বুঝবেন, নারী নিয়ে আপনি অনেক তথ্য জানেন, শুরুতেই বুঝাই দিবেন, ঠিক আছে? ওকে, এই সবগুলো জিনিসের যে সামারি বা সাম আপ, একটা কথাই যদি বলি, এই টোটাল বাংলাদেশ অ্যাফেয়ার্স যদি একটা, স্যার বইয়ে প্রায় ১৫০০ পৃষ্ঠা একটা বই আছে, এই ১৫০০ পেজ, অনেকগুলো ওয়ার্ড আছে, অনেক সুইট সুইট শব্দ আছে, সবগুলো যদি একটা অক্ষরে নিয়ে আসি, একটা মাত্র শব্দে, দ্যাট ইজ কল্ড কো-রিলেশন। কো-রিলেশন, এটাকে আমি লাভ সাইন দেই এজন্যই, দ্য মোর ইউ কোরিলেট, দ্য মোর ইউ গেট হাইস্ট মার্কস অন ইউর আনসার স্ক্রিপ্ট ফর শিওর। সর্বোচ্চ পরিমাণে আপনাকে কোরিলেট করতে হবে এই ৯টা জিনিস, কমন আসুক বা না আসুক, কমন আসুক বা না আসুক। ডেমো দিব। এখন আমি যে কোশ্চেনটা পড়াবো এটা আসবেই, আসবেই। বলেন তো কোন কোশ্চেনটা? যদি না আসে আমি আবারও বলছি, আপনারা যতজন লাইভে আছেন প্রত্যেককে আমি 5 স্টারে সেরাটনে খাওয়াবো। আই প্রমিস, প্রমিস ইজ এ প্রমিস। কিভাবে আসবে? আমি যে কোশ্চেনটা পড়াবো সরাসরি আসবে না, ঘুরে আসবে। বাট আপনি যদি ট্যালেন্ট হন, বুদ্ধিদীপ্ত পরিশ্রমী হন, আপনি যদি একটু কোরিলেট করতে পারেন, লাভ সাইন দিয়েছি ভালো করে দেখেন, একটা ওয়ার্ডকেই আমি সর্বশ্রেষ্ঠ ওয়ার্ড বলেছি বাংলাদেশ বিষয়াবলীর। ওকে, মুক্তিযুদ্ধ না, সংবিধান না, কিচ্ছু না, ওই বুঝতে পারেন আপনি, তাহলে আপনি লিখে দিয়ে আসতে পারবেন। এখন যে কোশ্চেনটা পড়াবো,
আপনি যদি ট্যালেন্ট হন আপনি লিখে দিয়ে আসতে পারবেন। সো কোশ্চেনটা কিন্তু আসবে না, 46 এ কোশ্চেনটা আসবেই। রস্যই যোগ করে বললাম, 3 বার রস্যই যোগ করে বললাম, আসবেই। ওকে ওকে, ঠিক আছে, লিখেন কোশ্চেনটা লিখেন। বলেন তো কোন কোশ্চেনটা, বলেন তো কোন কোশ্চেনটা আসবেই। বলতে পারছেন না? দেখেন আমি একটু আপনাকে ধরায় দেই, বুঝতে পারবেন তাহলে। 1971 কেন আসলো? ওয়াই? আমরা তো এটা চাই নাই, আমরা তো নরমালি ছিলাম। 6 দফা কেন আসলো? 54 কেন আসলো? 62 কেন আসলো? 68 আগরতলা কেন আসলো? 69 গণঅভ্যুত্থান কেন আসলো? সব কোশ্চেনের লেজ কিন্তু একটাই। আরে ভাই আপনারা আমাদেরকে বৈষম্য করেছেন, আমাদেরকে বৈষম্য 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 আর বৈষম্য, এই জন্যই তো 6 দফা আসলো। আমরা বাংলা ভাষাভাষী ছিলাম 56.40%, তোমরা ছিলা মাত্র 3.27%। উর্দু ভাষাভাষী মাত্র এটা, কিন্তু তোমাদের আর্মিতে ছিল 95%, আমাদের ছিল 5%। ওয়াই? কেন বৈষম্য? নৌবাহিনী তোমাদের ছিল 90%, আমাদের ছিল মাত্র 10%। বিমান বাহিনী আমাদের ছিল 16%, তোমাদের 84%। ওয়াই? বাট আমরা হচ্ছে মেজরিটি 56%। অর্থাৎ সব ক্ষেত্রে বৈষম্য, প্রতিটা ক্ষেত্রে। নিত্য প্রয়োজনীয় বাজার দর, প্রতি মণ চাল আমাদের থেকে রাখা হতো 35 টাকা, তাদের 17 টাকা। প্রতি সের সরিষার তেল আমাদের থেকে 5 টাকা, তোমাদের থেকে 2.5 টাকা। কেন বৈষম্য? এই সব কিছুর বৈষম্যর মূলেই তো 6 দফা আসছে। সো যে কোনো কথা লিখতে যান না কেন, যে কোনো কোশ্চেনের যে 6 দফার পটভূমি, প্রেক্ষাপট, দাবি প্রণয়ন বা ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড, যে কোশ্চেনের আসুক না কেন, পটভূমি, প্রেক্ষাপট, দাবি প্রণয়ন বা ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড, সব কোশ্চেনের মা বা একটাই আনসার হচ্ছে এই ক্লাস। ট্রাস্ট মি, এই ক্লাস। আই এম টেলিং ইউ দ্য ইউনিভার্সাল ট্রুথ। শিওর থাকেন আপনি। ওই 6 দফা কেন আসলো শেখ মুজিব? আজকে দেখতাম আমাদেরকে দিত 56% আর্মি, তোমরা নিতে 3% আর্মি, আমরা মেনে নিতাম। ইয়েস, উই লাভ ইউ পাকিস্তান। আমাদের দুঃখ ছিল না তোমরা আমাদেরকে আরব মানে এরকম বৈষম্য না করতা, ঠিক আছে, আমরা ভাই ভাই হয়তো বা থাকতে পারতাম, কিছু করার নেই, থাকতাম, মেনে নিতাম। কেন যুদ্ধ আসলো? ঘুরে ফিরে ওই বৈষম্য ছিল বলেই তো আসছে, বৈষম্য ছিল বলেই তো 54 আসছে, বৈষম্য ছিল বলেই তো আজকে 6 দফা আসছে, 69 আসছে, 68 এসেছে। তো সব কোশ্চেনের একটাই আনসার, সেটা হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য সমূহ। এই বৈষম্যটা আমি লিখাবো এত সুন্দর করে, ডেটা চার্ট, পাই চার্ট, সোর্স, মানচিত্র দিয়ে দেখাবো আপনাদেরকে। এই কোশ্চেনটা চেষ্টা করবেন সব জায়গায় লিখতে, কোশ্চেন আসুক বা না আসুক আপনি চাইলে লিখতে পারবেন। কারণ যে কোনো দেখবেন টকশোতে যারা টিভিতে কথা বলেন, তারা কি জানেন, কেন এত কথা বলতে পারেন? বিকজ তাদের মাথায় ওই ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস, প্রেক্ষাপট, পটভূমি, প্রিভিয়াস হিস্টোরি, প্রিভিয়াস ডেটা, প্রিভিয়াস চার্ট প্রচুর পরিমাণে এইখানে আছে, এজন্য তারা প্রচুর লিখতে পারেন। সো যে কোনো কোশ্চেন শুরুর আগে, বড় কোশ্চেন, একটু যদি পটভূমি লিখতে পারেন, 1-2টা লাইন, হাফ পেজ, স্যার রাগ করবেন না, খুশি তো হবেই, মার্কস আরো ঢেলে দিবে, ছেলেটা জানে। আবারও বলছি, স্যারকে প্রুফ করতে হবে, স্যার আমি কিন্তু জেনে আসছি, আমি মাতৃভাষায় পেয়ে চাপাবাজি করছি না, আমি জেনে আসছি, আমি পুরো স্টুডেন্ট, আপনি স্যার দয়া করে হুশ করে খাতা কাটবেন। এই মেসেজটা স্যারকে দিতেই হবে ফার্স্টে। ওকে, জাস্ট এই 9টা জিনিসের মাধ্যমে কোশ্চেন লিখেন। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য সমূহ আলোচনা করুন। উফ, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য আলোচনা করুন। আবার বলছি, সরাসরি ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্য, আবারও বলছি সরাসরি বৈষম্য কিন্তু আসবে না, একটু ঘুরে আসবে, ঠিক আছে, বাট আমি দেখাই দিব প্রতিটা কোশ্চেনের আনসার কিভাবে এই কোশ্চেনটা হয়। ওকে, লিখবেন প্লিজ। 1 নাম্বার, বাংলায় 1 দিয়ে লিখবেন, কেমন? রোমান সংখ্যা না, বাংলায় 1 দিয়ে লিখবেন। সরি, বাংলায় 1 দিয়ে লিখবেন। রাজনৈতিক বৈষম্য। ওকে, রাজনৈতিক বৈষম্য, রোমান সংখ্যা 1 দিয়ে লিখবেন, রোমান সংখ্যা 1 দিয়ে লিখেন।
আসবো, ইনশাল্লাহ আসবো। রোমান সংখ্যা 10 দিয়ে লিখেন যে 1947, এভাবে লিখবেন 1947 থেকে 1958 সাল পর্যন্ত, 47 থেকে 58 সাল পর্যন্ত, সাল কথাটা লিখবেন না। আরেকটু বলে দেই, আমি তো দেখেছি এই সাবজেক্টে সাধারণত 20 থেকে 25 কি 30% ফুল আনসার করে আসতে পারে না। লাস্ট দিয়ে পারে, গোজামিল দিয়ে পারে। ওই 10 মার্কসের কোশ্চেন এক পেজে লিখে চলে আসছে, তখন এসে বলে ফুল আনসার করেছি। ওটা কিন্তু ফুল আনসার নয়। সো চেষ্টা করবেন খুব শর্ট করে লিখতে। আমি খুব সুন্দর শর্ট করে একদম স্মার্টেস্ট ওয়েতে আপনাকে লিখাবো, এভাবেই খাতায় লিখবেন। 47 থেকে 58 সাল পর্যন্ত পাকিস্তানে রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীর অনুপাত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুপাত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অনুপাত লিখেছেন, লিখেন এভাবে লিখবেন, নিচে লিখবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুপাত রাষ্ট্রপতি 4 জন, এভাবে লিখবেন। পূর্ব পাকিস্তানে 1 জন, পশ্চিম পাকিস্তানে 3 জন। লিখেছেন 1947 থেকে 48 সাল পর্যন্ত পাকিস্তানে রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীর অনুপাত রাষ্ট্রপতি 4 জন, পূর্বে 1, পশ্চিমে 3। এবার লিখবেন প্রধানমন্ত্রী 7 জন। ঠিক আমি যেভাবে লিখছি সেভাবে লিখবেন পূর্ব পাকিস্তানে 3 জন, পশ্চিম পাকিস্তানে 4 জন। লিখেছেন এই যে পূর্বের একজন, উনি হলেন একমাত্র উর্দু ভাষাভাষী আমাদের খাজা নাজিম উদ্দিন, এই একজন। দেখেন বৈষম্য শুরু, রাজনৈতিক পড়াচ্ছে, রাজনৈতিক বৈষম্য। লিখেছেন রোমান সংখ্যা 1 দিয়ে, লিখেছেন শেষ লিখা। স্যার আপনি ঠিক আছে, ও তো কোশ্চেন, এটা পার্সোনাল কথা না বলাই ভালো। কোথায় গেল একটু দেখবেন প্লিজ। না আমি এখানে চলে এসেছি, কনফিডেন্সে চলে এসেছি। ওকে, লিখেছেন আমি যদি ফার্স্ট যাই আমাকে থামিয়ে দিবেন, আমি তো আপনাদের চোখের ভাষা বুঝতে পারছি না। লেখা হলে আমাকে জানাবেন প্লিজ। সো রাষ্ট্রপতি 4 জন, যেখানে 1 জন পূর্বের, পশ্চিমে 3 জন। প্রধানমন্ত্রী 7 জন, যেখানে আমরা মানে পূর্ব পাকিস্তানে 3 জন, পশ্চিমের 4 জন। রোমান সংখ্যা 1 শেষ। নেক্সট রোমান সংখ্যা 2 দিয়ে লিখবেন। এই কোশ্চেন আপনি সব জায়গায় লিখতে পারবেন, আমি আপনাকে সুন্দর করে দেখাই দিব। নেক্সট রোমান সংখ্যা 2 দিয়ে লিখবেন 1947 থেকে 58 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিনিধি ছিলেন, পাকিস্তানের কেন্দ্রীয় সভায় প্রতিনিধি ছিলেন, ঠিক আছে, প্রতিনিধি ছিলেন মোট 221 জন, যেখানে আমাদের পূর্ব পাকিস্তানে 95 জন এবং পশ্চিম পাকিস্তানে বিয়োগ দিয়ে নিয়েন কত হয় 126 জন। শুধু মুখস্থ করবেন আপনি, পূর্বটা পশ্চিমটা বিয়োগ দিয়ে দিবেন। পশ্চিমে 126 জন।
লিখেছেন? হ্যাঁ ইনশাল্লাহ এখানে নিব, হ্যাঁ এখানে ক্লাস নিব ইনশাল্লাহ। সো দেখেন কিভাবে হয়েছে এটা, জাস্ট রিকল করার চেষ্টা করেন। মোট বলেছি 221 জন, পূর্বে 95, পশ্চিমে 126। ফার্স্ট এটা দিয়েছিলাম এইভাবে অ্যারো চিহ্ন রাজনৈতিকে, এখন দিয়েছি নিচে নিচে। আরে ভাই লেখা খুঁজে না পেলে একটা দাগ দিয়ে এক পেজ ভরায় ফেলবেন, কোনো সমস্যা নেই, পেজটাকে বাড়ান, বাট আপনার লেখাটা হতে হবে স্মার্টেস্ট ওয়েতে। আবার বলছি গদ বাঁধা লিখবেন, স্যার ধরে নিবে মাতৃভাষা। অনেক এই পয়েন্টগুলো স্যারের চোখে কিন্তু ভিজুয়ালাইজ হবে না। সো ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও মার্কস কমে যাবে আপনার। বহু স্টুডেন্ট দেখেছি, বহু খাতা কেটেছি আমি আলহামদুলিল্লাহ এই জীবনে, খাতা কেটে আপনাদের কাছ থেকেও শিখেছি। 5 বছর রিটার্নে খাতা কেটে দেখলাম যে খাতা কিভাবে সুন্দর, যেটা যে আগে একটু বুঝতাম, নন ক্যাডার না হয়তো ক্যাডারই হতে পারতাম, বুঝতে বুঝতে সময় চলে যায়। সো আমার এই কোটি টাকার কথাগুলো ফার্স্ট ক্লাসে আপনাদের দিয়ে দিচ্ছি। সো চেষ্টা করবেন এই গ্রাফ নিচে নিচে, আগেটা দিয়েছি ডানে বাই, এরপর এটা নিচে লিখবেন। ওকে, রাজনৈতিক বৈষম্য শেষ। এটা ছিল রোমান সংখ্যা 2। বাংলায় 2 দিয়ে লিখেন প্রশাসনিক বৈষম্য। বাংলায় 2 দিয়ে লিখবেন প্রশাসনিক বৈষম্য। লিখেছেন? প্রশাসনিক, হ্যাঁ বাবা সব জায়গায় ক্লাস নিব, ইফ ইউ ওয়ান্ট ইনশাআল্লাহ সব জায়গায় ক্লাস নিব, ডোন্ট ওয়ারি ইনশাআল্লাহ। লিখেন, লিখবেন 1948 থেকে 1 নম্বর রোমান সংখ্যা 1 দিবেন, রোমান সংখ্যা 1, বাংলায় 2, হ্যাঁ 1948 থেকে 1968 সাল পর্যন্ত, 48 থেকে 1968 সাল পর্যন্ত প্রশাসনে বাঙালি কর্মকর্তা ছিলেন, প্রশাসনে বাঙালি কর্মকর্তা ছিলেন, প্রশাসনে বাঙালি কর্মকর্তা ছিলেন। লিখেছেন? লিখবেন, চার্ট করে চার্টে ফেলবেন, কোনো কথা হবে না, যা হবে সব চার্টে। ওকে, এটা হবে পূর্ব পাকিস্তান, এটা পশ্চিম পাকিস্তান। 1 নম্বরে লিখবেন প্রথম শ্রেণীর কর্মকর্তা, 2 দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, 3 তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, 4 চতুর্থ শ্রেণীর কর্মকর্তা। 20, 26, 27, 30, 20%, 26%, 27%, 30%। মুখস্থ করবেন শুধু পূর্ব, পশ্চিমটা বিয়োগ দিয়ে দিবেন। সো পূর্বে যদি 20% হয়, পশ্চিম কত? 80%। পূর্বে 26% হলে পশ্চিমে কত? 74%। পূর্বে 27% হলে পশ্চিমে কত? 73%। পূর্বে 30 হলে 70%। মুখস্থ করবেন এইভাবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 20, 26, 27, 30, 20, 26, 27, 30, বাকিটা মাইনাস করে দেবেন, দুইটা যোগ করে 100। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে। এই স্যার এই পয়েন্টগুলোকে নীল কালিতে লেখা যাবে। আপনি বারবার যে কলমটা চেঞ্জ করবেন, অপশন কম, আপনি যে এই ডেটাটা দিলেন এটি স্যারের চোখে ভিজুয়ালাইজ হচ্ছে, দরকার নাই নীলকালি। এই যে আপনি টেবিলটা আঁকলেন, স্যার বুঝে নিবে আপনি পড়ে আসছেন। নীলকালি দেওয়ার মানেটা কি? স্যারের চোখে যেন ভেদ করে বারবার, স্যারের চোখে যেন বারবার ভিজুয়ালাইজ হয়। এটা তো এমনি দেখা যাবে চার্ট আঁকলে, দরকার নাই। এটা পেন্সিলও দেওয়ার দরকার নেই, কলম দিয়ে খালি টাস টাস করে টান দিয়ে, এখানে আবার দাগ দিতে যান না। অনেকে আবার এখানে দাগ দেন, আমি জানি সৌন্দর্যের জন্য, বাট ওই সময়টাও পাবেন না রে ভাই, বিশ্বাস করেন। এখানে দাগ দিবেন জানি সৌন্দর্য বৃদ্ধি, এই সময়টা পাবেন না। আপনি স্যার দিয়েছেন, এটা স্যারের চোখে ভিজুয়ালাইজ হলেই হলো, স্যার বুঝে নিবে ছেলে পড়ুয়া, গদবাধা না। ওই ভাষা আন্দোলনের ফলাফল কি, গুরুত্ব কি, কমন জিনিস লিখে, রফিক সালাম বরকত মারা গিয়েছে, আমরা একটি ভাষা পেয়েছি, ভাষার প্রেক্ষাপটে বাংলা একাডেমি পেয়েছি, 71 পেয়েছি, মার্কস পাবেন না, ট্রাস্ট মি। 10-এ 5ও পাবেন না, 4, সর্বোচ্চ 3 থেকে 4। আর যখন আপনি একটু শুরু থেকে, আবার বলছি, প্রিলি বই থেকে রিকল করে লিখতে পারবেন। প্রিলিটা বেশি করে পড়তে বলি সবার আগে, জানেন কেন? এই ভাষা আন্দোলন নিয়ে যাই আসুক, ভাষা আন্দোলন 6 দফা যাই আসুক, কমন কিছু জিনিস আপনি মুখস্থ রাখবেন। যে 4 বার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ হয়েছে। প্রথমবার কি? 1 অক্টোবর 1947 ASM নুরুল হক ভুইয়াকে আহ্বায়ক করে প্রথমবারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 2 নম্বরে বলবেন যে
2রা মার্চ 1948 শামসুল আলমকে আহ্বায়ক করে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 3 নম্বরে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে পূর্ব বাংলা ভাষা কমিটি 9 মার্চ 1950 মাওলানা আকরাম খাঁকে সভাপতি করে এই পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়, যা ছিল 16 থেকে 17 সদস্য বিশিষ্ট, যার প্রেক্ষাপট ছিল আরবি হরফে বাংলায় লেখা ষড়যন্ত্রের বিরুদ্ধে। এটি গঠন করেন মাওলানা আকরাম খাঁ। 4 নম্বরে বলবেন বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটি গঠন হয় 11 মার্চ 1950 আব্দুল মতিনকে আহ্বায়ক করে। এট লাস্ট পূর্বের 4টি দলকে ভেঙে দিয়ে মাওলানা ভাসানীর সভাপতিত্বে এবং কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে 40 জন সদস্যকে একত্রিত করে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এই দলটা এতটাই আলোড়ন সৃষ্টি করে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি নুরুল আমিন সরকারের 144 ধারাকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমবাগানে গাজীউল হকের সভাপতিত্বে একটা মিছিল বের করা হয়। মিছিলে প্রথম স্লোগান দেন হাবিব রহমান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাবেক প্রধান বিচারপতিও। ওই প্রেক্ষাপটে রফিক সালাম বরকত মারা যায়। সালাম গুলিবিদ্ধ হলেও তার পরের মাস এপ্রিলের 7 তারিখ মৃত্যুবরণ করেন। এই যে প্রচুর ডেটা চার্টগুলো বললাম, এগুলা প্রিলি বই থেকে বেশি রিকল করতে পারবেন। দেখবেন প্রিলিটা অনেক সময় নিয়ে 1 বছর ধরে পড়েছেন, লিখতে পারবেন। গদবাধা লিখবেন, ঠিক আছে, এটা সৌন্দর্য, বাট প্রিলি বই থেকে বেশি রিকল করবেন। আরো ডেমো দিব আপনাকে। এটা গেল রোমান সংখ্যা 1। নেক্সট রোমান সংখ্যা 2 দিয়ে লিখেন। রোমান সংখ্যা 2 দিয়ে লিখেন। এখন প্রশাসনিক বৈষম্যতে আছি। রোমান সংখ্যা 2 দিয়ে লিখবেন 1948 থেকে 63 সাল পর্যন্ত পাকিস্তানে 48 থেকে 63 সাল পর্যন্ত লিখবেন 63 সাল পর্যন্ত বেসামরিক উচ্চ পদস্থ বা সিএসপি অফিসার, বেসামরিক উচ্চ পদস্থ বা সিএসপি অফিসার ছিলেন মোট 348 জন, যেখানে পূর্বে ছিলেন 126, পশ্চিমে বিয়োগ দিয়ে নেবেন, মনে হয় 222। পূর্বে 126, পশ্চিমে 222, দেখা যাচ্ছে? নাহলে আমি বলে দিচ্ছি মুখে, মোট 348 জন, যেখানে পূর্বে 126, ক্যামেরাটা নিচে নামিয়ে দেবেন, পূর্বে 300, মোট 348, পূর্ব পাকিস্তান মানে আমাদের ছিলেন 126 জন, তাদের ছিলেন 222 জন। লিখেছেন? ডান স্যার, নিচে লেখাগুলো দেখতে পারবেন। ওকে ওকে, ডান করে দিয়েছে। এই তো লিখে দিয়েছি অরোরা মিস। হ্যাঁ লিখেন, পূর্বে 126 জন, পশ্চিমে 222 জন। ওকে, প্রশাসনিক শেষ। 2 নাম্বার মুছে ফেললাম। 3 নাম্বার, এগুলো আপনাকে দেখাবো, সব জায়গায় লিখতে পারবেন, বিশ্বাস করেন। 6 দফার প্রেক্ষাপট কি, 6 দফার পটভূমি কি, সেম আনসার। তখন আপনি বৈষম্য লিখবেন না, তখন আপনি লিখবেন এই প্রশাসনিক পটভূমি, যে পটভূমি দিয়ে কোশ্চেন করে, প্রশাসনিক পটভূমি, রাজনৈতিক পটভূমি, সামরিক পটভূমি বা রাজনৈতিক প্রেক্ষাপট, সামরিক প্রেক্ষাপট, সেম আনসার, ট্রাস্ট মি। বই খুলে দেখবেন ঘুরে আছে। সো আমি খুব সুন্দর করে লিখাবো, এটাই লিখবেন ঘুরে ফিরে, যে এই বৈষম্য ছিল, এই জন্যই শেখ মুজিব এই 6 দফা আনছে, এই যে বৈষম্য ছিল এই জন্যই তাগরতলা আসছে, এই বৈষম্য ছিল বিধে 69 আসছে। সব কোশ্চেনের মা জননী একটাই কোশ্চেন, একটাই আনসার, এই আনসারটা আমি সাথে বলেছি, এই কোশ্চেনটা আসবেই, আপনি শিওর থাকেন। না আসলেও ঘুরে হলেও আপনাকে কিছু পয়েন্ট তথ্য দিয়ে আসতে হবে স্যারকে বোঝানোর জন্য। স্যার আমি পড়ুয়া স্টুডেন্ট, আমি মাতৃভাষা পেয়ে চাপাবাজি করছি না স্যার, স্যারকে বুঝাই দিতে হবে পরীক্ষার হলে। ওকে, 3 নাম্বার, বাংলায় 3 লিখবেন, সামরিক ক্ষেত্রে বৈষম্য, সামরিক বা প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য। ও আগেরটার নিচে একটু সোর্স লিখেন, 2 নম্বরের নিচে সোর্স লিখেন, নীল কালিতে লিখবেন এইভাবে, পূর্ব পাকিস্তানের ঔপনিবেশিক অবস্থা
2 নম্বর, প্রশাসনিক বৈষম্যের নিচে সোর্স বা উৎস লিখেন। পূর্ব পাকিস্তানের ঔপনিবেশিক অবস্থা, কমা, অধ্যাপক মোজাম্মেল হক। ঔপনিবেশিক অবস্থা, অধ্যাপক মোজাম্মেল হক। স্যার এটা অবশ্যই ইউজ করবেন কি দিয়ে? অবশ্যই ইউজ করবেন এটা নীল কালি দিয়ে, মনে থাকবে। ইউ মাস্ট ইউজ ইউর ব্লু পেন ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য হাইয়েস্ট মার্কস। ওকে, নেক্সট, সামরিক ক্ষেত্রে বৈষম্য লিখেন। এটা শেষ। ওকে, ডান স্যার। আচ্ছা, ঠিক আছে। সামরিক ক্ষেত্রে বৈষম্য লিখেন। পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ডক্টর আলিম আল রাজি বলেন, পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্য ডক্টর আলিম, সরেয়া ল দীর্ঘইকার ম, আলিম, পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ডক্টর আলিম আল রাজি, ডক্টর আলিম আল রাজি তার প্রসেস অফ ইকোনমিক ডিসপারিটি নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্য ডক্টর আলিম আল রাজি তার প্রসেস অফ ইকোনমিক ডিসপারিটি নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে 1961 সালে যেখানে বাঙালি সামরিক কর্মকর্তা ছিলেন, 1961 সালে যেখানে বাঙালি সামরিক কর্মকর্তা ছিলেন 3.9%, সেখানে 1961 সালে যেখানে বাঙালি সামরিক কর্মকর্তা ছিলেন 3.90%, সেখানে 1968 সালে তা হ্রাস পেয়ে দাঁড়ায় 1.58% বা 1.58%, 1.58%। ডান, ওকে, 1.58%। চট করে চাটাকে ফেলবেন। এটার আন্ডারে চার্ট, বাহিনীর নাম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সেনা বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। বাসায় মুখস্থ করবেন, সেনা, নৌ, বিমান, সেনা, নৌ, বিমান 5%, নৌবাহিনী ছিল 10%, বিমান বাহিনী 16%। বাকিটা বিয়োগ দিয়ে নিবেন, 84, 90, এটা গেলে থাকে 95। সেনা, নৌ, বিমান 5, 10, 16, সেনা, নৌ, বিমান 5, 10, 16, এভাবে মুখস্থ করবেন। ঠিক আছে, সেনা, নৌ, বিমান 5, 10, 16। লেখা শেষ হলে আমাকে বলবেন। ওকে, বাহিনীর নাম পূর্ব, পশ্চিম। ডান। আমি যদি ফার্স্ট যাই আমাকে থামিয়ে দিন। অনেক বড় ক্লাস, আমি শেষ করতে পারি না মুক্তিযুদ্ধ, কোনোবারই পারি না। প্রায় 50 থেকে 60টা কোশ্চেন আছে, বাট পড়াতে হয় মাত্র সব মিলিয়ে 10 থেকে 12টা। বাকি এটা ডেসক্রাইব করি, যতটুকু পারি বলে যাই। আপনারা চাইলে প্রচুর কাহিনী বলতে পারবো, প্রচুর কাহিনী বলে যাব, শুধু শুনবেন। নেওয়ার তো সুযোগ নেই, শুধু বলতে পারবো এতটুকু। বাকিটা নিজ দায়িত্বে পড়ে নিবেন, কারণ ধরে নিচ্ছি আপনারা এক্সপার্ট লেভেলের, প্রিলি পাস করে আসছেন, নিজ দায়িত্বে একটু পড়ে নিবেন। সব তো বলা সম্ভব না। পাকিস্তানে যেমন অনেক ভূমিকা আছে, সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, চীনের ভূমিকা, ভারতের ভূমিকা, জাতিসংঘের ভূমিকা, নারীদের ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা। তো সব বছরের জন্য সবটা ইম্পর্টেন্ট নয়। আমার কাছে মনে হয়েছে এই বছরের জন্য গণমাধ্যমের ভূমিকা, নারীর ভূমিকা, ছাত্র সমাজের ভূমিকা, এইগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা ভেরি করে, এক বছর এটা চলে আসলে ধরে নেই ওই বছর হয়তো বা আসতে পারে, নাও আসতে পারে, ইট ডিপেন্ডস। কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে হয়, কোন বছরের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, ডান।
ডান, ওকে। নেক্সট দেন, বেসামরিক আমলাতান্ত্রিক বৈষম্য। 5 নাম্বার নাকি 4? যাই হোক লিখেন 4 অথবা 5। বেসামরিক আমলাতান্ত্রিক বৈষম্য। বেসামরিক আমলাতান্ত্রিক বৈষম্য রোমান সংখ্যা দিয়ে লিখবেন। 1 নাম্বার রোমান সংখ্যা 1 দিয়ে লিখবেন। লিখেছেন? 4, ওকে। বেসামরিক আমলাতান্ত্রিক বৈষম্য রোমান সংখ্যা 1 দিয়ে লিখবেন। 1947 সালে পাকিস্তানে 1947 সালে পাকিস্তানে কেন্দ্রীয় আমলা অর্থাৎ আইসিএস এবং আইপিএস অফিসারের তুলনামূলক চিত্র মোট ছিল 95 জন, যেখানে পূর্ব পাকিস্তানে মাত্র 1 জন এবং পশ্চিমে 94 জন। আইসিএস অর্থাৎ 1947 সালে পাকিস্তানের কেন্দ্রীয় আমলা অর্থাৎ আইসিএস এবং আইপিএস অফিসারের তুলনামূলক চিত্র মোট ছিলেন 95 জন, যেখানে 1 জন পূর্ব পাকিস্তানের এবং বাকি 94 বিয়োগ দেন 94 জন পশ্চিম পাকিস্তানের। লিখেছেন? লেখা হলে বলবেন। ডান, মুছে ফেললাম। স্যার চার্ট কি নীল কালি দিতে হবে? না, চার্ট নীল কালিও লাগবে না, পেন্সিলও লাগবে না, কলম ইউজ করলেই হবে, কারণ চার্টটাই স্যারের চোখে ভিজুয়ালাইজ হবে, স্যারের চোখে দৃশ্যমান হবে। বড় করে যে চার্ট আঁকবেন, স্যার বুঝবে আপনি চার্ট একটা দিয়েছেন, এই দিয়েছেন এটা স্যারের ব্রেনে ঢুকতে পারলেই হলো। এরপরে স্যার দেখবে চট করে যে ডেটাগুলো ঠিক আছে কিনা, এটা পরে। ওকে, বাট চার্ট আপনাকে দিতেই হবে। ওকে, 2 নাম্বার রোমান সংখ্যা 2 দিয়ে লিখবেন। 1947 থেকে 55 সাল পর্যন্ত 47 থেকে 55 সাল পর্যন্ত প্রশাসনে উচ্চ পর্যায়ে প্রতিনিধিত্বকারী অফিসারের তুলনামূলক সংখ্যা উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্বকারী তুলনামূলক অফিসারের সংখ্যা বা অফিসারের তুলনামূলক সংখ্যা। আবার চার্টে ফেলেন। পদমর্যাদা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, পূর্ব এবং পশ্চিম। ডান, শেষ। লিখেন। 1 নাম্বার সচিব, 2 নাম্বার যুগ্ম সচিব, 3 উপসচিব এবং 4 নিম্ন সচিব। তখনকার সময় ছিল নিম্ন সচিব, সহকারী সচিব ছিল না। সচিব, যুগ্ম সচিব, উপসচিব, নিম্ন সচিব। লিখবেন সচিব ছিলেন 0, যুগ্ম সচিব 10 জন, উপসচিব 38 জন, সরি 3 জন, উপসচিব 10 জন এবং নিম্ন সচিব ছিলেন 38 জন। আমাদের সময়ে একজনও সচিব ছিল না। আপনি শুনলে অবাক হবেন,
আপনি শুনলে অবাক হবেন, আইয়ুব খানের শাসনামলে এই 58 থেকে 69 পর্যন্ত মোট 62 জন মন্ত্রী ছিলেন। এই 62 জনের মধ্যে 22 জন ছিলেন বাঙালি মন্ত্রী। এই বাঙালি মন্ত্রীর কাউকে কোনো দায়িত্ব তো দেওয়া হয় নাই, বসার একটা চেয়ার পর্যন্ত দেওয়া হয় নাই। আইয়ুব খানের যে স্বৈরাচারী শাসন আমল এতটাই খারাপ, এতটা নিষ্ঠুর ছিল, তাদের মধ্যে আসলে মানে কন্টিনিউয়াসলি শুধু ক্ষমতা ক্ষমতা আর ক্ষমতার লোভ, তাই না? এই যে 1958 সালের 7ই অক্টোবর রাত 10:30 পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দর মির্জা বিশ্বাস করে আইয়ুব খানকে ওই প্রধান সামরিক কর্মকর্তা নিয়োগ প্রদান করেন। তার 20 দিন পর এই আইয়ুব খান ইস্কান্দর মির্জাকে ক্ষমতাচ্যুত করেন, দেশ থেকে বাধ্য করেন এবং নির্বাসনে পাঠিয়ে দেন। এবং একদিন পর 28 অক্টোবর এই আইয়ুব খান পাকিস্তানের মাটি থেকে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে দেন এবং এই আইয়ুব খান, স্বৈরাচারী আইয়ুব খান, ছোট একটা শাসনতন্ত্র জারি করেন যেখানে তিনি বলেন যে পাকিস্তানের মাটি থেকে প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত করা হলো। একই সাথে পাকিস্তানের যত ক্ষমতা ছিল, গভর্নর জেনারেল, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, প্রত্যেকের পদের ক্ষমতাকে খর্ব করা হোক, নিজের রাষ্ট্রপতির ক্ষমতাকে বর্ধিত করা হোক, যাতে তিনি একচেটিয়া স্বৈরাচারী শাসন কায়েম করতে পেরেছেন। এজন্য তিনি টানা 12 বছর স্বৈরাচারী শাসন কায়েম করতে পেরেছেন। তাদের মধ্যে কন্টিনিউয়াসলি ছিল শুধু ক্ষমতা ক্ষমতা ক্ষমতার লোভ। এই যে ধুকে ধুকে মারা গেলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ, তিনি জানেন কতটা খারাপ ছিলেন? এই পারভেজ মোশাররফ সম্প্রতি দুবাইতে হাসপাতালে ছটফট অবস্থায় তিনি মারা গেলেন। এই পারভেজ মোশাররফ 2001 সালে যখন টুইন টাওয়ার হামলা হয় ইউএসএ, ওটাকে কেন্দ্র করে ফিলিস্তিনি যে অ্যাটাক করা হয় বারবার, এই অ্যাটাক করার পেছনে পাকিস্তানের সেই পারভেজ মোশাররফ, জর্জ ডব্লিউ বুশ ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি পারভেজ মোশাররফের সাথে আতাত তৈরি করেন এবং পারভেজ মোশাররফ বলেন যে আমার একটা ঘাঁটি বা এয়ারপোর্ট তোমাকে দিয়ে দেওয়া হলো, এখান থেকে বসেই তুমি ফিলিস্তিনিতে হামলা চালাবে, শুধু শর্ত একটাই, আমাকে তোমার বারবার ক্ষমতায় নিয়ে আসতে হবে, আমাকে শুধু বারবার ক্ষমতায় নিয়ে আসতে হবে। এটাই ছিল তার দাবি জর্জ ডব্লিউ বুশের কাছে। শুধুই ক্ষমতার লড়াই। কিভাবে পারলো, তাই না? ওখানে বসে তার পাকিস্তানের মাটিতে বসে তার একটা জাত ভাই ফিলিস্তিনিতে যে হামলা চালানো হলো, এই পাকিস্তানের মাটির একটা কেন্দ্র বা অংশ তিনি নিয়ে যায়। তো যাই হোক, এটা ছিল তাদের শুধু ক্ষমতা। তারা যে কতটা মির্জাফর, তারা কে খুনি, যেমন বেলুচিস্তানের কসাই ছিলেন টিক্কা খান, কুখ্যাত খুনি তারা, কতটা মির্জাফর আমি ক্লাসে বলবো, আস্তে আস্তে প্রচুর কাহিনী বলবো আপনাকে। দেখেন, সচিব 0, যুগ্ম সচিব 3 জন, উপসচিব 10 জন, নিম্ন সচিব 38 জন, আর 19, 38, 123 এবং নিম্ন সচিব ছিলেন 510 জন। 19, 38, 123 এবং 510। 19, 38, 123 এবং 510 জন। সঠিক ইতিহাস জানতে অনেক বই পড়তে পারেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, দেলোয়ার স্যারের বই, মাহবুব আলম স্যারের বই, রাইসুদ্দিন স্যার, ইন্টারে পৌরনীতি বই। ওকে, লিখেছেন 0, 3, 10, 38, 19, 38, 123, 510। ডান, মুছে ফেললাম। কয়টা হলো? রোমান সংখ্যা 2। নেক্সট, রোমান সংখ্যা 3 দিয়ে লিখেন। রোমান সংখ্যা 3 দিয়ে লিখেন 1960 থেকে 70 সাল পর্যন্ত, 1960 থেকে 70 সাল পর্যন্ত পাকিস্তানের মন্ত্রী পরিষদ, পাকিস্তানের মন্ত্রী পরিষদ, কমা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে, এবং বিভাগের মধ্যে মোট 69 জন কর্মকর্তা ছিলেন। মোট 69 জন কর্মকর্তা ছিলেন। নিচে লিখবেন এভাবে মোট, যেখানে পূর্ব পাকিস্তানের ছিলেন 3 জন, পশ্চিম পাকিস্তানের ছিলেন 66 জন। পূর্ব পাকিস্তানের 3 জন এবং পশ্চিম পাকিস্তানের 66 জন। লিখেছেন? সোর্স লিখেন, সোর্স সোর্স লিখেন
রৌনক জাহান কমা পাকিস্তান ফেইলার ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন পাকিস্তান ফেইলার ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন কমা পেজ 26 P26 পেজ লিখবেন না, শুধু পি লিখবেন, অত লেখার সময় নেই। পেজ 26 কমা নিউ ইয়র্ক টাইমস কমা 1972 P26 কমা নিউ ইয়র্ক টাইমস কমা পেজ 22 1972 ঠিক আছে। সোর্স রৌনক জাহান, অবশ্যই নীলকালিতে লিখবেন সোর্স গুলো। রৌনক জাহান নীলকালি, আবারও বলছি নীলকালিতে অবশ্যই লিখবেন, প্রচুর নীলকালি ইউজ করতে হবে। অনেকে বলেন স্যার এটা কিভাবে লিখবো নীলকালি? আমি যে কাজটা করতাম পরীক্ষায়, এই হাতে থাকতো একটা কলম, এই হাতে আরেকটা কলম, কালো কলমে লিখতাম আর ব্রেন সিগন্যাল দিতাম, এই হাতে থাকতো নীল কলম, এটা ইচ্ছা করে লাড়াতাম যে আল্লাহ কিছু সিগন্যাল দে, এই 9টা জিনিসের মধ্যে কিছু সিগন্যাল দে, মাথায় কিছু আমাকে দে। ইনস্ট্যান্ট আপনি পরিবেশ নিয়ে লিখছেন, আপনার মাথায় কাজই করবে না। যে পরিবেশ যে সংবিধানে 18টা লিখে দিয়ে আসতে হবে, মাথায় কাজ করবে না। 18 ক স্বাস্থ্য নিয়ে লিখছেন, ওই সংবিধান থেকে যে লিখতে হবে, মাথায় কাজ করবে না। স্বাস্থ্য বা করোনা নিয়ে লিখছেন, একটা ইংলিশ কোটেশন দিতে হবে, আপনার মাথায় কাজ করবে না। চট করে কোথায় পাইতাম? আমি যখন একটা পেজ লিখে ফেলতাম, নিজে নিজে মার্কস দিয়ে ফেলতাম যে হায় হায় এই 9টা জিনিস দিতে পারলাম না, মার্কস বোধহয় কমে গেল। এত চেষ্টা করেও আমি এই 9টা জিনিস সর্বোচ্চ অ্যাপ্লাই করতে পেরেছি 30 কি 40%, বেশি মনে হয় পারি নাই। বাসায় এসে মনে হয়েছে আরো লিখতে পারতাম। প্রচুর ডেটা, সাল, চার্ট মুখস্থ ছিল প্রিলি, কয়েক বছর পড়াতে একদম ছোটস্থ ছিল প্রিলি পড়াগুলো, প্রচুর পরিমাণে সাল মুখস্থ ছিল। এগুলো লিখলেও স্যারকে বুঝাতে পারতাম, স্যার আমি অনেক জানি, আমি জানলেওয়ালা স্টুডেন্ট, আপনি হুশ করে খাতা কাটেন, মার্কসটা বাড়ায় দিয়েন। যে গদবাদা লিখবেন, অনেক জানার কারণে মার্কসটা কমে যায়। আমি এনএসআর এডিতেও বারবার রিটেনে ফেল করেছি, একটাই কারণ, আমার কাছে মনে হয়েছিল লিখার হাতটা আমার একটু খারাপ, আমার কাছে মনে হয়েছে, না হলে আমি একটু ভালো করতে পারতাম। এটা মাঝে মাঝে আমার মনে হয় যে আমি বলতে পারি মাশাআল্লাহ, কিন্তু লিখতে পারি কম, এটা আমার কাছে মনে হয়েছে। আপনারা তো অনেকেই জানেন আমি টিভিতে খবর পড়ি, আমি ইংলিশে নিউজ পড়ি, ইংলিশ নিউজ প্রেজেন্টার, কিন্তু ইংলিশ লিখতে গেলে মনে হয় কি ওই কঠিন ভাষা লিখতে পারি না। But I can speak English fluently as well in front of any kind of person or regarding any issues. আর যখন লিখি মনে হয় কি সাবলীল ভাষা হয়ে যায়, ওই ইন স্পাইট অফ দিয়ে ডেসপাইট অফ দিয়ে লিখতে হয় কমপ্লেক্স সেন্টেন্সে, কম্পাউন্ডে অতটা আসে না। লিখার হাত মনে হচ্ছে কোথায় একটু কম ভালো, আমার কাছে মনে হয়। এই জন্য নন ক্যাডার নিয়ে সন্তুষ্ট থাকতে সাব্যস্ত হয়েছে। ওকে, সো লিখার হাতটা ভালো করতে হবে। ইনস্ট্যান্ট বুদ্ধিদীপ্ত পরিচয়, এগুলাকে চার্ট, ইনস্ট্যান্ট কথা বলবেন। আমাদের বন্ধুরা কথা বলে চার্টাকে, আমি বুঝতে পারি না কিভাবে যে কথা বলে, কিভাবে চার্টাকে। পদ্মা সেতু নিয়ে আসছে, চার্ট খুঁজে পায় না, এখানেও সে চার্ট বানাতে হবে। কি করবে? রেলে নাকবে বসে বসে, বলবে কি এটাকে দিবে মাওয়া, এটাকে নাম দিবে জাজিরা, কিছু পাক বা না পাক, একটা চার্টটা রাখা লাগবে। এত সুন্দর করে চার্ট এঁকে দেয়, প্রতিটা পেজে তার চার্ট, গ্রাফ, মানচিত্র, আমার মানে খাতাটা দেখতেই সুন্দর লাগে। এই জিনিসটা বুঝতে বুঝতে আমার কয়েকটা বছর চলে যায়। আমি আপনাকে এবার একদম ফার্স্ট ক্লাসে দিয়ে দিলাম, ইনশাল্লাহ ভালো করবেন, ইনশাল্লাহ। ওকে, ফেসবুক পেজ, আমার কোনো ফেসবুক পেজ নাই রে ভাই, আমার কিছুই নাই। আমি সাধারণ মানুষ, জাস্ট নাম আছে নূরে আলামিন, ওটা ফেসবুক আইডি। আমার ফেসবুক কোনো পেজ নাই, আমি ইউজ করি না, অত সময় করতে পারি না, খুব টাফ শিডিউল থাকে আমার, আমি একদম সময় করতে পারি না। শুধু নূরে আলামিন আমার নাম, you can get in touch with my Facebook, not Facebook page. Okay, কোনটা ছিলাম, কয় নম্বরে ছিলাম? ওকে, এবার 5 নাম্বার, বাংলায় 5, সরি লিখবেন শিক্ষা ক্ষেত্রে বৈষম্য। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, রোমান সংখ্যা 1 দিয়ে লিখবেন। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, রোমান সংখ্যা 1 দিয়ে লিখবেন। 1948 থেকে 1955 সাল পর্যন্ত, 1948 থেকে 1955 সাল পর্যন্ত
ক্যান্ডিডেট বাট আপনার ক্লাস ওকে ঠিক আছে করেন লিখবেন 48 থেকে 55 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ ছিল 1530 কোটি টাকা পশ্চিম পাকিস্তানে বরাদ্দ ছিল 1530 কোটি টাকা সেখানে পূর্ব পাকিস্তানে বরাদ্দ আছে মাত্র 240 কোটি টাকা সেখানে পূর্ব পাকিস্তানে বরাদ্দ আছে পূর্ব পাকিস্তানে বরাদ্দ ছিল মাত্র 240 কোটি টাকা দেখছেন কি পরিমাণে বৈষম্য আমি একবার একটা স্টুডেন্টের খাতাতে কাটতে গিয়ে দেখলাম শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য লেখার কথা তো এখানে লিখতে গিয়ে সে এখান থেকে ইনফরমেশন দেওয়া শুরু করেছে 71 সালে শিক্ষাক্ষেত্রে আমাদের এখানে এই সময়টাতে বরাদ্দ ছিল 240 কোটি টাকা মুক্তিযুদ্ধের সময় কত প্রথম সংবিধানে যখন হয় সংশোধনী ওই প্রথম বাজেট ওখান থেকে সে লেখা শুরু করেছে সে প্রচুর ইতিহাস জানতো এই জন্য সে প্রচুর তথ্য দিতে পারতো আমার মনে হচ্ছিল সে খুব কোরিলেশন বা কোরিলেট করে করে বারবার লিখছে এই জন্য তার খাতাটা খুব তথ্যবহুল ছিল খাতাটা কাটতে গিয়ে আমি শিখেছি ওকে এবার রোমান সংখ্যা 2 দিয়ে লিখেন 1948 থেকে 68 পর্যন্ত এই 20 বছরে 1948 থেকে 68 পর্যন্ত এই 20 বছরে পূর্ব পাকিস্তানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায় মাত্র 5%, 5 গুণ পূর্ব পাকিস্তানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায় মাত্র 5 গুণ আবারও বলছি 1948 থেকে 68 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায় মাত্র 5 গুণ সেখানে পশ্চিম পাকিস্তানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায় 30 গুণ সেখানে পশ্চিম পাকিস্তানে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায় 30 গুণ লিখেছেন নেক্সট বাংলায় 3 দিয়ে লিখেন রোমান সংখ্যা 3 দিয়ে লিখেন রোমান সংখ্যা 3 রোমান সংখ্যা 3 দিয়ে লিখবেন 1954 থেকে 64 সাল পর্যন্ত স্যার লেখা সুন্দর হওয়া না হওয়া নিয়ে লিখিত পরীক্ষায় ট্রাস্ট মি আমার মাই লাইফ ইজ ফুল অফ এক্সপেরিয়েন্সেস আমার জীবনটা ছিল এক্সপেরিয়েন্স বিশেষ দিতে দিতে আদুবাই হয়ে গেছি আমি তো জানি হাতের লেখা খুব একটা এফেক্ট পড়ে না আমাদের স্যাররা খুব টেকনিক্যালি স্মার্টলি খাতাগুলো কাটেন রাত সাক্ষী আমার এক ফ্রেন্ড নাম বলবো না আমি উত্তরা ব্রাঞ্চের ছাত্র ছিলাম কনফিডেন্সের খুবই সুন্দর হাতের লেখা পরীক্ষা দিয়ে সে বলেছিল 116 পেজ নিয়েছে সব মিলে তো 116 পেজ হয়েছে আনফরচুনেটলি উনি রিটেনে ফেল করেন পরে একটা ব্যাংকে চাকরি পেয়েছেন আমরা জানতাম ওর লেখাটা এতটাই সুন্দর বাট ভিতরে কোনো ওই চার্ট ডেটা পাই চার্ট গ্রাফ মানচিত্র ইংলিশ কোটেশন উক্তি কিছুই ছিল না জাস্ট গদবাদা লিখেছেন খুব সুন্দর হাতের লেখা আর খুবই খারাপ হাতের লেখা নিয়ে মার্কস পেয়েছেন এই জিনিসগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে এটা আমি রাত সাক্ষী আছি তার নামটা বললাম না উনি আমার বেস্ট ফ্রেন্ড এরকম দেখেছি হাতের লেখা সুন্দর কোনো প্রবলেম না বা হাতের লেখা খারাপ কোনো প্রবলেম না আপনার ভিতরে ডেটা আছে কিনা এটাই ফ্যাক্ট এটাই দেখবে কেমন বিসিএস এর স্যাররা খুব মানে তন্ন তন্ন করে খাতাটা কাটেন এটা অন্যান্য পরীক্ষার মতো খুব তাড়াহুড়ো করে খাতা কাটবেন কোনো সময় নেই এজন্যই দেখেন না বারবার অনেক সময় লাগছে রিটেন পরীক্ষায় এটা একটা কম্পিটিটিভ এক্সাম এবং সবচেয়ে ভালো একটা পরীক্ষা এই পরীক্ষায় ভালো করতে পারলেই ভাববেন যে কোনো একটা চাকরি পেয়ে যাবেন এবং আমি তো বলি যে রিটেন হচ্ছে সবচেয়ে ইজি প্রিলি হচ্ছে তারা আপনাকে পাস করাবে রিটেন আপনি আপনার যোগ্যতায় পাস করবেন এটা শিখতে থাকেন রিটেন যে কতটা ইজি আপনি ভাবতেই পারবেন না প্রিলি পাস করতে অনেকের হালুয়া টাইট হয়ে যাবে এটা শিওর বাট প্রিলি পাস করার পর যে মানব সন্তান রিটেনে ফেল করবে আমি বলি তার মতো হতভাগা পৃথিবীতে নাই তার মতো হতভাগা পৃথিবীতে নাই 450 আপনি পেয়ে যাবেন এডমিন পুলিশ পাবেন কিনা জানি না 450 পাওয়াটা আমার দায়িত্ব এটা ইনশাল্লাহ আমি আপনাকে পাওয়াই দিব ওই যে বললাম ক্লাসের শুরুতেই ম্যাথে পেয়েছে 13 বাংলাদেশে ফেরছে 143 ম্যাথে মাত্র 17 বাংলাদেশে ফেরছে 148 তারা এডমিন পুলিশ পেয়েছে ওকে
সো খালি রিটার্নের জন্য কোনোভাবে ফেল না হয়, আপনার প্রাইম কনসার্ন থাকবে আগে পাস ঠেকানো। 450 কিভাবে আগানো যায়, আগে 450, তারপরে আপনি এডমিনে ফার্স্ট হন, পুলিশে ফার্স্ট হন। আগে 450 এনশিওর করবেন। ওকে, লিখেন কোথায় ছিলাম। এবার লিখেন 3 নাম্বার দিয়ে লিখেন, রোমান সংখ্যা 3, 1954 থেকে 64 সাল পর্যন্ত বৈজ্ঞানিক গবেষণায় মোট 100% বরাদ্দ ছিল, যেখানে পূর্ব পার্সেন্টের জন্য তারা বরাদ্দ রেখেছিল 20% এবং পশ্চিম পাকিস্তানের জন্য তারা বরাদ্দ রেখেছে 80%, এবং পশ্চিম পাকিস্তানের জন্য তারা বরাদ্দ রেখেছে বা বরাদ্দ ছিল 80%। লিখেছেন? ডান হলে জানাবেন প্লিজ। নেক্সট, রোমান সংখ্যা 4, এখনো শিক্ষাক্ষেত্রে আছি। নেক্সট, 1954 থেকে 64 সাল পর্যন্ত মোট 16টি জাতীয় গবেষণাগারের মধ্যে মোট 16টি জাতীয় গবেষণাগার ছিল। মোট 16টি, কেমন 16টি, যেখানে পূর্ব পাকিস্তানের জন্য ছিল 3টি এবং পশ্চিম পাকিস্তানের জন্য ছিল 13টি। মোট 16টি, যেখানে পূর্ব পাকিস্তানের জন্য ছিল 3টি, পশ্চিম পাকিস্তানের জন্য ছিল 13টি। যোগ করে দেখেন 16টি। রিটেনের বই নিয়ে কিছু বলেন। বই নিয়ে কি বলবো আসলে, বই তো অনেকগুলো আছে, খালি খুঁজবেন বাজারে যে বইতে বেশি বেশি ডেটা চার্ট, পাই চার্ট বেশি আছে, ওগুলো বেশি ফলো করবেন। ট্রাস্ট মি, এগুলো সর্বোচ্চ অ্যাপ্লাই করার মাধ্যমে অনেক না জানা স্টুডেন্ট খুব ভালো মার্কস পায়। তার মেধা কি এতটাই খারাপ ছিল যে মহামানুষটা মাত্র ম্যাথে 13 পেয়ে বাংলাদেশ এবার 148 পায়? সে প্রিলি পাস করে কিভাবে? যে রিটেনে মাত্র 13 পায়, রিটেনে 17 পায়। আমার কাছে ছবি আছে, চাইলে দেখাতে পারি আপনাকে। আমি একদম রিটেনে সব ছবি আছে আমার কাছে, তন্ন তন্ন করে মার্কশিট আছে। ওকে, আমি সব দেখাবো আপনাদেরকে, একটু সময় সাপেক্ষ, এবং আপনাদের কিভাবে সাবজেক্ট 130 ওঠা যায় অনেক প্রচুর নোটস আছে আমার কাছে, ইনশাআল্লাহ প্রোভাইড করবো আস্তে আস্তে। সর্বোচ্চ আমার কাছে তথ্যের ভান্ডার আছে ইনশাআল্লাহ, ফর শিওর। যেহেতু আমি এসএটিভিতে আছি, আমি ওই বছর ওখানে আমার প্রায় 12-14টা পেপার রাখা হয়, সব পেপার থেকে নিতে পারি। আমাদের অক্টোপাস সফটওয়্যার আছে, সব তথ্য সমূহ কিছু সার্চ দিলেই হাজার হাজার না লক্ষ লক্ষ তথ্য চলে আসে, খুব একটা কষ্ট করতে হয় না। তথ্যের ভান্ডার আমার কাছে আছে, ইনশাআল্লাহ আমি আপনাকে দেব। আপনি শুধু বুদ্ধিদীপ্ত পরিশ্রম করেন, গাধার মতো পরিশ্রম করেন না। আবারও বলছি, তাহলেই বনের রাজা গাধাই হইতো। সারাদিন পরিশ্রম করার পরেও তাকে সবাই গাধাই বলে। আর বাঘ সিংহ সারাদিন ঘুমায়, একটা মাত্র হরিণকে শিকার করে, তাকে সবাই বাঘের বাচ্চাই বলে। ওকে, যাক, সময় কম, রিটার্নে নীতি কথা বলারও সময় কম পাবো। নেক্সট হেডলাইন দিবেন, সামাজিক ক্ষেত্রে বৈষম্য। 5 নাম্বার, 6 নাম্বার, সরি, বাংলায় 6, সামরিক ক্ষেত্রে বৈষম্য। সামাজিক ক্ষেত্রে বৈষম্য। চট করে একটা চার্ট এঁকে ফেলেন। পশ্চিম, পূর্ব ক্ষেত্র, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। জনসংখ্যা, ডাক্তার সংখ্যা, হাসপাতালের বেড সংখ্যা। 4 নাম্বার, পল্লী স্বাস্থ্য কেন্দ্র। 4 নাম্বার। 5 নাম্বার, শহর সমাজ উন্নয়ন কেন্দ্র। কি রে বাবা, শহর সমাজ
উন্নয়ন কেন্দ্র। জনসংখ্যা, ডাক্তার সংখ্যা, তারপরে হাসপাতালের বেডের সংখ্যা, পল্লী স্বাস্থ্য কেন্দ্র এবং শহর সমাজ উন্নয়ন কেন্দ্র। জনসংখ্যা আমাদের ছিল 7.5 কোটি, তাদের ছিল 5.5 কোটি। ডাক্তার সংখ্যা আমাদের ছিল 7,600, তাদের ছিল 12,400। হাসপাতালে বেডের সংখ্যা আমাদের ছিল 6,000, তাদের ছিল 26,000। পল্লী স্বাস্থ্য কেন্দ্র আমাদের ছিল 88, আমাদের ছিল 88, তাদের ছিল 325টি। শহর সমাজ উন্নয়ন কেন্দ্র আমাদের ছিল 51টি, আমাদের ছিল 52টি, তাদের ছিল 82টি, তাদের 81টি। আমাদের 52, তাদের 82। লিখেছেন? দেখা যায় কিনা দেখবেন, একটু জানাবেন প্লিজ। শহর সমাজ উন্নয়ন কেন্দ্র আমাদের 52টি, তাদের ছিল 81টি। দেখেছেন, সব জায়গায় শুধু বৈষম্য আর বৈষম্য। সামাজিক ক্ষেত্র, রাজস্ব, আয় ব্যয়, অবকাঠামো, সব জায়গাতে। শেষ হলে জানাবেন আমাকে প্লিজ। সোর্স লিখবেন, সোর্স বা উৎস লিখবেন বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশ, ঢাকা তথ্য ও বেতার মন্ত্রণালয়, বাংলাদেশ, ঢাকা তথ্য ও বেতার মন্ত্রণালয়, তথ্য ও বেতার মন্ত্রণালয়, 1972, 1972, পৃষ্ঠা 50, 1972, পৃষ্ঠা 50। পৃষ্ঠা এভাবে লিখবেন, জাস্ট লিখবেন প্রি লিখে 50। অত সময় নাই পৃষ্ঠা লিখবেন, স্যার বুঝবে আপনি পৃষ্ঠা লিখেছেন। আবারও বলছি, শর্ট করে নিয়ে আসতে হবে। এই পরীক্ষার মূল মন্ত্র হচ্ছে যতটা শর্ট করে আনতে পারবেন ততটাই আপনার জন্য লাভবান হবেন। এটা মাথায় রাখবেন। এই পরীক্ষায় যে কোনো একটা বই দেখবেন 1000 পৃষ্ঠা, যে মানব সন্তান বা মহামানুষ, যে শিক্ষার্থী এই 1000 পৃষ্ঠাকে মাত্র 50 পেজে আনতে পারবেন, আপনি শিওর থাকেন, যত আল্লাহ মাফ করুন, যত খারাপ স্টুডেন্ট হন না কেন আপনি, তবুও দেখবেন আপনি সর্বোচ্চ মার্কস পাবেন, 130 পেয়ে যাবেন। এই কাজটা হচ্ছে যে যত বেশি কাটশট করে ছোট করে নিয়ে আসতে হবে, একদম হাতের মুঠোয়। এই সাবজেক্টের পড়ার মূল মন্ত্রই হলো যে কোন পড়াটাকে বাদ দিতে হবে, এটা আপনাকে সর্ট আউট করতে হবে। তাহলে বুঝবেন আপনি একটা ভালো পজিশনে যাচ্ছেন। নেক্সট, বৈষম্য কোনটা পড়াবো? নেক্সট লিখেন কৃষি ক্ষেত্রে বৈষম্য। কৃষি ক্ষেত্রে বৈষম্য, কৃষি ক্ষেত্রে বৈষম্য। সেম একটা চার্ট। দ্রব্যাদি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। 1 নাম্বার সার বন্টন, 2 নাম্বার মৎস্য উৎপাদন বৃদ্ধি, 3 সার বন্টন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ বন্টন, উন্নত বীজ বন্টন, এবং 4
এবং 4 ট্রাক্টর বন্টন। 4 ট্রাক্টর বন্টন। আবার বলছি, সার বন্টন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ বন্টন এবং ট্রাক্টর উৎপাদন। তেত্রিশ, 48, 11, 9। সার উৎপাদন পূর্ব পাকিস্তানে 33% হলে এটা হবে 67%, 48% হলে আনসার হবে 52%, 11% হলে আনসার হবে 89%, 9% হলে আনসার হবে পশ্চিমে হবে 91%। ওকে, পশ্চিমে 91%। দেখা যাচ্ছে সার বন্টন, মৎস্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ বন্টন ও ট্রাক্টর উৎপাদন বৃদ্ধি। 33, 48, 11, 9। 33, 48, 11, 9। বাকিটা 100 থেকে বিয়োগ দিয়ে নিন। সোর্স লিখেন, একটা সোর্স দেই। সোর্স লিখবেন বাংলাদেশ ডকুমেন্টস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। বাংলাদেশ ডকুমেন্টস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ওকে, আবার ইন্টারনাল অ্যাফেয়ার লিখেন না, এক্সটার্নাল অ্যাফেয়ার্স। বাংলাদেশ ডকুমেন্টস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইংলিশে লিখবেন। ওকে, নেক্সট। কয়টা বৈষম্য হইল? 6টা না 7টা? নেক্সট, বৈষম্য লিখবেন জীবনযাত্রার মানের ক্ষেত্রে বৈষম্য। শেষ, লেখা শেষ, মুছে ফেললাম। একটু বলবেন আমাকে, জীবনযাত্রার মানের ক্ষেত্রে বৈষম্য। আমি তো আপনাদের ভাষা বুঝতে পারছি না, কি পড়া বুঝতে পারছেন নাকি? যদি আপনার সাথে কমিউনিকেট করতে একটু কষ্ট হয়, বাট বুঝে নিয়েন আল্লাহর রাস্তে। বুঝতে কষ্ট হচ্ছে বা আমাকে জানাবেন প্লিজ। জীবনযাত্রার মানের ক্ষেত্রে বৈষম্য 7 বা 8 নাম্বার হবে। এটার নিচে আরেকটা সাব হেডলাইন হবে, নিত্য প্রয়োজনীয় বাজার দর ব্র্যাকেটে 1959 থেকে 60। নিত্য প্রয়োজনীয় বাজার দর 1959 থেকে 60, আইয়ুব খানের ওই শাসনামলটা। ভুলে গেছি। লিখবেন দ্রব্যাদি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এক, প্রতি মন চাল। 2, প্রতি মন আটা। 3, প্রতি সের সরিষার তেল। প্রতি মন চাল, প্রতি মন আটা, প্রতি সের সরিষার তেল। আমাদের থেকে রাখা হতো 35 টাকা, তাদের কাছ থেকে রাখা হতো 20 থেকে 25 টাকা। প্রতি মন আটা, আটা তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে রাখা হতো 20 থেকে 25 টাকা, তাদের কাছে 15 থেকে 17 টাকা। প্রতি সের সরিষার তেল আমাদের 5 টাকা, তাদের ছিল 2.5 টাকা বা 2.5 টাকা। প্রতি মন চাল আমাদের কাছ থেকে রাখা হতো 35 টাকা, তাদের কাছে 20 থেকে 25 টাকা। প্রতি মন আটা আমাদের থেকে 20 থেকে 25,
তাদের কাছে রাখা হতো 15 থেকে 17 টাকা, এবং প্রতি সের সরিষার তেল, তখন সেরে ইয়া হতো, আমাদের কাছ থেকে রাখা হতো 5 টাকা, তাদের কাছ থেকে 2.5 টাকা। এই যে প্রতিটা সেক্টরে শুধু বৈষম্য বৈষম্য। ওকে, আর কয়েকটা বৈষম্য লিখেন। নেক্সট বৈষম্য লিখবেন ভাষাগত বৈষম্য, সরি অর্থনৈতিক বৈষম্যটা লিখেন। নেক্সট অর্থনৈতিক বৈষম্য লিখেছেন স্যার? লিখা একটু সমস্যা, ঠিক আছে। ওকে ওকে, লিখেন প্রতি মন চাল আমাদের 35 টাকা, তাদের হচ্ছে আমাদের 35 টাকা, তাদের 20 থেকে 25 টাকা, 20 থেকে 25 টাকা। প্রতি মন আটা আমাদের থেকে রাখা হতো 20 থেকে 25 টাকা, তাদের কাছে 15 থেকে 17 টাকা। প্রতি সের সরিষার তেল আমাদের থেকে পূর্বে 5 টাকা, তাদের 2.5 টাকা। নেক্সট 9 নাম্বার। অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য। অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য 1 নাম্বার দিয়ে লিখেন, বা না দিলে হয়। 1949-50 সালে অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য। 1949 থেকে 1950 সালে অর্থনৈতিক বৈষম্যের মাত্রা ছিল 19%। 1949-1950 সালে অর্থনৈতিক বৈষম্যের মাত্রা ছিল 19%। দেখছেন 19%, কমা 1959 থেকে 60 সালে 1959 থেকে 60 সালে এই বৈষম্যের মাত্রা বেড়ে দাঁড়ায় 59 থেকে 60 সালে এই বৈষম্যের মাত্রা বেড়ে দাঁড়ায় 32%। এই বৈষম্যের মাত্রা বেড়ে দাঁড়ায় 32%। এবং 1965 থেকে 66 সালে 65 থেকে 66 সালে এই বৈষম্যের মাত্রা বেড়ে দাঁড়ায় 55%। এই বৈষম্যের মাত্রা বেড়ে দাঁড়ায় 55%। 49 সালে ছিল 19%, 59 থেকে 60 সালে ছিল 32%, এবং 65 থেকে 66 সাল পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় 55%। লিখেছেন? লেখা শেষ হলে একটু জানাবেন। ওকে, নেক্সট লিখবেন শেষ 2 নাম্বার, রোমান সংখ্যা 2 দিয়ে লিখেন পূর্ব পাকিস্তানে, না পূর্ব পাকিস্তান লিখবেন, লিখেন এভাবে লিখেন, পুরো না লিখেন, সমগ্র পাকিস্তানের 60% বা 60% আয় হতো, পুরো সমগ্র পাকিস্তানের 60% আয় হতো পূর্ব পাকিস্তান থেকে। কিন্তু আমাদের পূর্ব পাকিস্তানে ব্যয় হতো মাত্র 27%। পূর্ব পাকিস্তানে ব্যয় হতো মাত্র 27%। ওকে, লিখছেন? কমাতে লিখেন বাকি 73% ব্যয় হতো, পশ্চিম পাকিস্তানে। বাকি 73% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে, বা এভাবে লিখতে পারেন চার্ট করে, যেটা বলেছি মোট 100%-এর মধ্যে 27% ব্যয় হতো পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে ব্যয় হতো 73%। ওই চার্ট করে লিখেন বা সরাসরি লিখেন। লিখেছেন? শেষ? ওকে, লাস্ট 10 নাম্বার,
ভাষাগত বৈষম্য, এখানে শুধু আমরা এগিয়েছিলাম। লাস্ট 10 নাম্বার লিখবেন ভাষাগত বৈষম্য। চার্ট করে লিখিয়ে দেই। হ্যাঁ, দেখেন বাংলা 56.40%, উর্দু 3.27%, উর্দু 3.27%, পাঞ্জাবি 28.55%, সিন্ধু পশতু বেলুচিস্তান 11.78% এবং অন্যান্য। সিন্ধু পশতু বেলুচিস্তান এবং অন্যান্য, সিন্ধু পশতু বেলুচিস্তান এবং অন্যান্য 11.78%, 11.78%। লিখেছেন বাংলা 56.40%, পাঞ্জাবি 28.55%, উর্দু ভাষা 3.27% এবং সিন্ধু সিন্ধি বলে, সিন্ধুকে সিন্ধি ভাষা, সিন্ধি পশতু বেলুচিস্তান ইংরেজি এবং অন্যান্য 11.78%। দেখবেন মোট হচ্ছে 100%, মোট 100%। লিখেছেন, লেখা শেষ হয়েছে। ওকে, সোর্স লিখেন, খুব ভালো একটা সোর্স, ভাষা আন্দোলন নিয়ে যাই আসুক না কেন একটা কমন সোর্স দিবেন। লিখেন সোর্স দ্য জার্নাল অফ দ্য ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, ইংলিশে লিখবেন দ্য জার্নাল অফ দ্য ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, বায়ান্ন নিয়ে যাই আসুক এই সোর্সটাই দিবেন, দ্য জার্নাল অফ দ্য ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, কমা কমা ভলিউম 1 পেজ 29, কমা ভলিউম 1 এবং পেজ 29। ওকে, দ্য জার্নাল অফ দ্য ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, ভলিউম 1 পেজ 29। লিখেছেন? শেষ। স্যার এই সিরিয়াল ব্রেক হলে সমস্যা? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আরো টেকনিক শিখিয়ে দিব আপনাদেরকে। আরো কিছু বৈষম্য আছে, নিচে লিখেন। এছাড়া 10টা শেষ, নিচে লিখেন। স্যার আবার বলেন। দ্য জার্নাল অফ দ্য ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, দ্য জার্নাল অফ দ্য ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ, কমা ভলিউম 1, কমা পেজ 29, ব্র্যাকেট ক্লোজ, ভলিউম 1 পেজ 29। ওকে, লিখেছেন? নিচে লিখেন এছাড়া আরো কিছু বৈষম্য একবারে বলি। এছাড়া রাজস্ব আয় ব্যয় বৈষম্য, কমা এছাড়া রাজস্ব আয় ব্যয় বৈষম্য, কমা অবকাঠামোগত বৈষম্য, কমা অবকাঠামোগত বৈষম্য, কমা বৈদেশিক সাহায্য ও ঋণ বন্টনে বৈষম্য, বৈদেশিক সাহায্য এবং ঋণ বন্টনে বৈষম্য, বৈদেশিক সাহায্য ও ঋণ বন্টনে বৈষম্য, কমা উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য, কমা উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য ইত্যাদি। উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য। ধরেন কোশ্চেন 20 মার্কস চলে আসলো, সরাসরি এই কোশ্চেনটাই
এই যে এত এত করে লিখলেন, এগুলো তো সলিড ইনফরমেশন একদম। একটু যদি 19-20 হয় সমস্যা নাই। এইমাত্র বলেছে কি অবকাঠামো বৈষম্য, রাজস্ব আয় ব্যয় বৈষম্য, বৈদেশিক সাহায্য, ঋণ বন্টনের বৈষম্য, ওগুলো ওই কমন বানায় দিবেন। টোটাল হচ্ছে 100%, আমাদের ভাগে দিবেন 20%, তাদের ভাগে দিবেন 80%, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। একটু মাঝে মাঝে একটু উলট পালট হবেই। এক্সাক্ট কে বলতে পারে নাকি যে 20.40 80.09, সুযোগ নেই। একটু 19-20 করে দিয়েন, সারা কেন কেউ এটা ধরতে পারবে না। বা দিবেন 100-র মধ্যে এটাকে দিবেন 15%, তাদেরকে একটু বাড়ায় দিবেন 85%। এগুলো টেকনিক। অনেক ভালোর মাঝখানে দুই একটা ইনফরমেশন একটু ওলট পালট হলে কোনো সমস্যা নাই। সোর্স একটা জায়গায় আরেকটা দিলেও কোনো সমস্যা নাই। কারণ কোন বই কি আছে বাজারে যে 47 থেকে 54 বর্ণনা করেছে, 71 বর্ণনা করে নাই? এমন তো নাই। সব বইতেই 47 থেকে 71, 75 সবই আছে। তো একটা সোর্স আরেক জায়গায় চলে গেলেও সমস্যা নাই, তাও আল্লাহর হস্তে ওই সোর্সটা দিয়েন। সব কথা সামারি হচ্ছে সোর্স, ডেটা, চার্ট, পাই চার্ট, ইংলিশ কোটেশন আল্লাহর হস্তে দিয়েন। দেখবেন আপনার খাতার মান মর্যাদা অনেক উপরে চলে গেছে। একটু কম জানার কারণেও বেশি মার্কস পেয়ে যাবেন, শুধু খাতাটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ওকে, এখন এই যে লিখালাম, এটা 10 বা 15 মার্কসের জন্য ফিক্স আপ, শেষ। এই কোশ্চেন সব জায়গায় লিখতে পারবেন। যদি আসে 1954 প্রেক্ষাপট কি, পটভূমি কি, এই বৈষম্য ছিল, এই জন্যই 54 আসছে, লাস্টে এই কথাগুলো বলবেন। উত্তরে হবে প্রশাসনিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সামরিক ক্ষেত্রে প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, কৃষিক্ষেত্রে প্রেক্ষাপট, মৎস্য উৎপাদনের প্রেক্ষাপট, যা রাজস্ব আয় ব্যয়, অবকাঠামো প্রেক্ষাপট, সেম জিনিস। 6 দফার পটভূমি কি, 6 দফার প্রেক্ষাপট কি, এই ক্লাস সেম। 1968 সালের পটভূমি কি, 1968 সালের প্রেক্ষাপট কি, এইগুলো সেম। মনে রাখবেন ফলাফল এক জিনিস, পটভূমি হচ্ছে আগের জিনিস, ফলাফল হচ্ছে পরের ঘটনা। যদি বলে 52 ফলাফল কি, 52 পরের গুলো বলবেন যে 52 প্রেক্ষাপটে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা পেয়েছি, 54 যুক্তফ্রন্ট আমরা পেয়েছি 223টি আসন, আমরা বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে এটা পেয়েছি। অর্থাৎ 52 পরে যা আছে 1955, 57, 58, 60, 62, এই 52 জন্য আমরা 6 দফা পেয়েছি, এই 52 জন্য 69-এ গণঅভ্যুত্থান করতে আমরা সক্ষম হয়েছি, পরের ঘটনা বলবেন যখন ফলাফল চাইবে। আর যখন চাইবে তার পটভূমি বা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড বা ইতিহাস বা পিছনের ঘটনা, তখন হবে তার পূর্বের ঘটনা সমূহ। ওকে, এই লেখার আর্ট একটু বুঝতে হবে আপনাকে। ওকে, লিখেছেন 120 কে কি নির্বাচন? অবশ্যই 120 কেন, আমি তো বলেছি, আমি শুরুতেই বলেছি আপনি পাবেন প্রায় 140ও পেয়ে যাবেন, 130, 45 এখন অহরহ পাচ্ছে। এটা দিয়েই, এই সাবজেক্ট দিয়েই চাকরিটাকে ছিনিয়ে নিয়ে আসছে। এটা জ্বলন্ত প্রমাণ আমি দেখেছি অনেকে, যে ম্যাথে ইংলিশে খারাপ করতেছে, বাট এই সাবজেক্ট দিয়ে কভার করার চেষ্টা করছে, জাস্ট এই পয়েন্টগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে। ওকে, লিখেছেন? নেক্সট আমি আপনাদেরকে কিছু পয়েন্ট বলবো। যেমন ধরেন 1952 সাল, 52 সাল তো বলেছি শুরুতে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কতগুলো হয়েছে। 1954 সালে যদি প্রেক্ষাপট আসে, এই 54 সালের পটভূমিটা একটু বর্ণনা করবেন যে কোনো কোশ্চেনের। আমি একটু বলে নেই, এই 1954 পটভূমি হয়েছে 1949 সালে টাঙ্গাইলে একটা উপনির্বাচন হয়, যেখানে টাঙ্গাইলের তরুণ প্রার্থী আমাদের শামসুল হকের নিকট তাদের প্রার্থী জমিদার পন্নী সাহেব বিশাল ব্যবধানে পরাজয় বরণ করেন। এই পরাজয়ের প্রেক্ষাপটে তখন সঙ্গে সঙ্গে তারা বুঝে যান সামনে আরো 35টা উপনির্বাচন আছে, ওখানেও তারা হেরে যাবেন, যেহেতু আমরা ম্যাক্সিমাম জনগোষ্ঠী আমাদের। সঙ্গে সঙ্গে তিনি আরো 35টা উপনির্বাচনে নির্বাচনী আসন স্থগিত করে দেন, নির্বাচন দেন না, এবং তারা আইনসভার মেয়াদ আরো 1 বছর বৃদ্ধি করেন দ্য ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাধ্যমে। ওই প্রেক্ষাপটেই আস্তে আস্তে করতে করতে বছর চলে যায় এবং এট লাস্ট 1953 সালের 4 ডিসেম্বর এই যুক্তফ্রন্ট গঠন করা হয়। মূলত প্রথমে 3টি দল ছিল, পরে আরো 2টি দল আসে, এই 5টি দল নিয়ে যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়, যেখানে ছিলেন মাওলানা ভাসানী আওয়ামী লীগের পক্ষ থেকে, কৃষক শ্রমিক পার্টির পক্ষ থেকে ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, এছাড়াও ছিলেন গণতন্ত্রী বামপন্থী দলের হাজী দানেশ, মাওলানা আকরাম খাঁ এবং খেলাফতে রাব্বানী। একটু মনে রাখতে হবে, এই 5 জন নির্বাচনে দাঁড়ালেও এই যুক্তফ্রন্টের সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অনেকে জানেন না হয়তোবা যে যুক্তফ্রন্টের সভাপতি বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে, নট শেরে বাংলা, নট মাওলানা ভাসানী, নট শেখ মুজিব। এই যুক্তফ্রন্টের সভাপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো 4 ডিসেম্বর 1953 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়
এবং যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয় ঠিক 4 এপ্রিল 1954 সালে। মাঝখানে একটা নির্বাচন দেওয়া হয় 8 থেকে 12 মার্চ 54। এই নির্বাচনে মোট 309টি আসনের মধ্যে মুসলিমদের জন্য বরাদ্দ ছিল 237টি এবং অমুসলিমদের জন্য বরাদ্দ ছিল 37টি। 237টি আর অমুসলিমদের জন্য বরাদ্দ ছিল 72টি। এই 237টির মধ্যে আমরা মানে যুক্তফ্রন্ট বা ইউনাইটেড ফ্রন্ট আমরা আসন পেয়েছি 223টি। এই 223টির মধ্যেও 223টির মধ্যেও সরাসরি আওয়ামী লীগ এককভাবে পেয়েছে 143টি আসন। অমুসলিমদেরটা আলাদা, ওটা ছিল 72টি। সো 223টির মধ্যেও আওয়ামী লীগ এককভাবে পেয়েছে 143টি। সো আমাদের কাছে ক্ষমতা তুলে দেওয়ার কথা, ওই প্রেক্ষাপটে সেটা তো করে নাই। উল্টা তারা যে কাজটা করেছে 92 ক ধারা প্রয়োগ করে যুক্তফ্রন্ট সরকারকে পার্মানেন্টলি পাকিস্তানের মাটি থেকে বয়কট করে দেয় এবং তারা বলেন এই যুক্তফ্রন্ট সরকার নামে আর কোনো দল পাকিস্তানের মাটিতে দল গঠন করতে পারবে না। কিন্তু 52 সালের পরপর 3 দফায় আমাদেরকে রাষ্ট্রভাষার স্বীকৃতি তারা প্রদান করতে বাধ্য হন। প্রথমটা ছিল 9 মে 1954, পাকিস্তান গণপরিষদ স্বীকৃতি দেন বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। এরপর 1955 সালের 7 জুলাই একটা ঐতিহাসিক মারি চুক্তি হয়, যেখানে বলা হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে দুটি, এক উর্দু, দুই বাংলা। এবং 56 সালের 16 ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ আরেক দফা স্বীকৃতি দেয় বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। 9 মে 54 গণপরিষদ, 7 জুলাই 55 মারি চুক্তি এবং 16 ফেব্রুয়ারি 56 জাতীয় পরিষদ স্বীকৃতি দেয় বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। এই প্রেক্ষাপটে তখনও যুক্তফ্রন্ট সরকার দাঁড়াতে পারছিলেন না বিধায় অ্যাট লাস্ট সাংবিধানিক তারা যখন স্বীকৃতি দেন 23 মার্চ 1956 সালে এবং এই 1956 সালের 12 সেপ্টেম্বর এই সোহরাওয়ার্দীর নেতৃত্বে রিপাবলিকান মন্ত্রিসভা গঠন করা হয় এবং ঠিক 4 দিন পর 16 সেপ্টেম্বর এই রিপাবলিকান মন্ত্রিসভায় শেখ মুজিবকে শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতিরোধ এবং গ্রামীণ সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়। আবার দলটা উঠে পড়ে লাগে এই তাদের বিরুদ্ধে ফাইট করার জন্য। সো এই 52 গুরুত্ব, ফলাফল, প্রেক্ষাপটে এই ডেটা সমূহ পয়েন্টগুলো বলবেন। গদবাধা বইতে পাবেন যে ছাত্র সমাজের গুরুত্ব বৃদ্ধি, মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি, জিন্নাহ সাহেবের দমভক্তি, স্বাতন্ত্র্যবোধের প্রকাশ, বাঙালির জাতীয়তাবোধের প্রকাশ, এইগুলো গদবাধা বইতে আছে। গদবাধা যে লাইন আপনি পড়লে বুঝতে পারবেন, আল্লাহর রাস্তে বই থেকে পড়ে নিয়েন। তবে একটু ডেটা, তারিখ, চার্ট একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। যাই লিখেন না কেন চেষ্টা করবেন নিচে সুন্দর করে সোর্সে দেওয়ার জন্য, যে আপনি সোর্সটা কোথা থেকে পেয়েছেন, এই পয়েন্টগুলো লিখবেন। আরেকটা চোরা বুদ্ধি দিয়ে যাই, চোরা বুদ্ধি তো নয়, এই পয়েন্টগুলো চেষ্টা করবেন 120 নির্বাচন 120 না 140 পাবেন, ডোন্ট ওয়ারি। চেষ্টা করবেন অবশ্যই এই ভাষা আন্দোলনের গুরুত্ব, প্রেক্ষাপট বা দাবি প্রণয়ন, ফলাফল, এইগুলো কমপক্ষে 20টার উপরে পয়েন্ট লিখবেন। আমার কাছে প্রচুর পয়েন্ট আছে, আমি বলি আপনি ডিসক্রাইব করবেন সর্বোচ্চ 5 থেকে 7টা 10 মার্কসের জন্য। দেখবেন 3 পেজ শেষ, আর সময় পাবেন না। তখন আপনি যে কাজটা করবেন, এছাড়াও বাকি পয়েন্টগুলো নিচে নিচে লিখবেন বা গোল করে লিখবেন। এটা আগামীকাল ক্লাসে আপনাকে সুন্দর করে দেখিয়ে দিব আপনাকে, এছাড়াও কত সুন্দর করে খাতাটা ফুটানো যায়। আবারও বলছি, 100 জনের মধ্যে 98 জন লিখবে সর্বোচ্চ 5 থেকে 7টা পয়েন্ট। আপনি লিখবেন 20 থেকে 30টা পয়েন্ট। আমি 30টার উপরে পয়েন্ট ক্লাসে লিখাই, 25টার উপরে। বাট সবগুলো কিন্তু ডেসক্রাইব করা যাবে না। আপনি শুধু লিখবেন এছাড়াও, 7-8টা ডেসক্রাইব করার পর এছাড়াও আরো পয়েন্ট হয় নিচে নিচে লিখবেন বা গোল করে সাইডে 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 সব জায়গায় পুরো খাতায় ভরা দিয়ে আসবেন। স্যারকে বুঝাবেন, স্যার আমি কিন্তু জানি আপনি আমাকে সময় দেন নাই, মাত্র 10 মার্কস দিয়েছেন, এজন্য আমি লিখতে পারি নাই। বাট আমি যে জানি এটার প্রমাণ হচ্ছে আমি থেমেছি 27, 28, 30 নম্বর পয়েন্টে। বাট সবাই 8-10টা 8000 স্টুডেন্ট লিখবে মাত্র 7 থেকে 8টা সর্বোচ্চ 10টা পয়েন্ট। আপনি কমপক্ষে লিখবেন 25টা পয়েন্ট, বর্ণনা করবেন 7-8টা, এছাড়াও লিখবেন, থামবেন 25 নম্বরে। স্যার ভাববে ছেলে 25টা পয়েন্ট জানে, তার মানে ছেলেটা পড়ুয়া। যখন স্যারের মাথায় একবার হিট খাবে ছেলেটা পড়ুয়া, তখন 10-এ 7 পাওয়ার ক্ষেত্রে 9 পেয়ে যাবেন, 10-এ 5 পাওয়ার ক্ষেত্রে 8 পেয়ে যাবেন। এগুলো ধরতে পারবেন না। ওকে, আজকে জুমার নামাজ তো ছেড়ে দিচ্ছি। টুডে ইজ আপ টু দ্য মার্ক। জানি না ক্লাস কেমন হয়েছে। I tried myself as good as I can from my point of view. Hope to see you in next day. So wish you all the best. কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, লাস্ট 2 মিনিটস। কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন প্লিজ। হোয়াট এলস ডু ইউ নিড? কাল ক্লাসটা ফ্রি দিলে ভালো হয়। কালকে, হ্যাঁ কালকে ফ্রি ক্লাস আছে, ঠিক আছে, ওকে, নো প্রবলেম।
আমার নাম মোহাম্মদ নূরে আল আমিন। ওকে, ইনশাল্লাহ দেখা হবে, কালকের ক্লাসটাও ফ্রি আছে। আর কিছু জানতে চান? ক্লাস কেমন হয়েছে? আই ডোন্ট নো, আমি চেষ্টা করেছি আপনাকে বুঝিয়ে দেবার জন্য। রিলি হবে না ফর ফিউচার টু আইডিয়াস। গুড, নো প্রবলেম, ইনশাল্লাহ ভালো হবে। বই বই নিয়ে নেন, যে কোনো একটা নিয়ে নেন। অফলাইনে ক্লাস নেবেন? হ্যাঁ, অফলাইনে তো ক্লাস নিচ্ছি, অফলাইন অনলাইন দুটোতেই নিচ্ছি। আর কিছু না, মানচিত্র কখনোই কলম ইউজ করবেন না, মানচিত্র চেষ্টা করবেন পেন্সিল দিয়ে ইউজ করার জন্য। শুধু এটা মানচিত্র ক্ষেত্রে পেন্সিল, বাকি সবগুলো যখন যে কলম পান, কালো হোক নীল হোক, দিলেই হলো, ডেটা চার্ট দিলেই হলো, স্যার বুঝবে আপনি পড়ুয়া স্টুডেন্ট। আর কিছু? হ্যাঁ, কালকেও ক্লাস হবে ইনশাল্লাহ, প্রচুর কাহিনী বলবো, প্রচুর হিস্টোরি বলবো। হ্যাঁ, বলতে চাইলে লিখাতে পারি না, এই পরীক্ষাটা হচ্ছে লিখানোর। হ্যাঁ, বলবো না লিখাবো, কোন দিকে যাব? আপনার কোনো বই আছে না? আমি বই বের করিনি, আপাতত ইচ্ছা নেই, পরে আপাতত ইচ্ছা নেই। ইনশাল্লাহ দেখা হবে। আর কিছু? ওকে, আপনাদের দেখতে পারলে ভালো লাগতো, আপনাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পারলে ভালো লাগতো, যে আপনাদের কেমন ফিল করছেন ক্লাস করে। ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ মাঝামাঝি দেখা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, উইশ ইউ অল দ্য বেস্ট। এটা কোনটা? এটা আসলে ভিডিওটা অফ করে কোনটা?